আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। শুরু হচ্ছে বসন্ত, আর বসন্ত মানেই বসন্তের মধ্যেই শুরু হচ্ছে আমাদের বর্ষপূর্তি উদযাপন। আমরা 5 বছরে পদার্পণ করছি 2020 সালের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। যে শো আমরা শুরু করেছিলাম সেই শো আজ 5 বছর পূর্ণ করতে যাচ্ছে। ভূত.com আপনাদের ভালোবাসা পেয়েছে অনেক, এবং ভালোবাসার কারণেই এতটা দূর হেঁটে আসা। এবং আমরা এখনও অনুরোধ করব, আমাদের ইউটিউবে যারা আপনারা শুনছেন তারা অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবারের এপিসোড শুরু করছি, যেটি শুধুমাত্র প্রচার করি আমরা RJ Russell Booth.com ইউটিউব চ্যানেলে। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আবির, আমার বাড়ি কলকাতা। আবির, আপনার বাড়ি কলকাতা কিনা আমি জানি না, তবে আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি পাবলিশড একটা স্টোরি। আমি জানি না যে এই স্টোরিটা আপনারই কিনা, বা এই স্টোরিটা বলার জন্য আপনি পারমিশন নিয়েছেন কিনা। সো আমরা এইরকম ধরনের কোনো ঘটনা প্রচার করতে পারবো না। আমরা অন্য একটি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম। লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন, এবং আপনাদের যেন জীবনে কখনো কারোর কাছে নির্ভরশীল হতে না হয় সেই দোয়া করি। যারা বিপদে আছেন, আল্লাহ আপনাদের বিপদ থেকে রক্ষা করুন। যাদের অসুখ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মাফ করুন। আমার দোয়া সবসময় আপনাদের জন্য রইবে। আপনারাও দয়া করে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমি শুনেছি আমার পরিচিত এক বড় ভাইয়ের কলিগের কাছ থেকে। ওনার কলিগের নাম মোহাম্মদ নাসিম আহমেদ। সন্ধেবেলা একদিন ব্রহ্মপুত্র নদীর ধারে মোহাম্মদ ভাইয়ের সাথে চায়ের দোকানে আমি, আমার পরিচিত বড় ভাই আর নাসিম সাহেব কথা বলছেন। কথায় কথায় উনি জানতে পারেন যে আমি ভূত.com এর মডারেটর। এরপর তিনি আমাকে ওনার জীবনের একটি ঘটনা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন, আর আমি ওনার কাছ থেকে তখনই এই ঘটনাটি সংগ্রহ করি। নাসিম সাহেবের ঘটনা আমি ওনার ভাষাতেই বলছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন নাসিম সাহেব। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটি আমার বাবাকে নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রায় 30 বছর ধরে বাংলাদেশের কোনো এক পার্বত্য অঞ্চলে বসবাস করছি। বর্তমানে আমি মার্কেটিং সেক্টরে কাজ করছি, তাই আমার সম্পূর্ণ পরিচয় দিতে পারছি না। আমার বাবা মোহাম্মদ আরিফ আহমেদ, উনি পেশায় একজন নুরানি চিকিৎসক ছিলেন। উনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন যিনি নিজের কাজের বিনিময়ে 1 টাকাও কখনো দাবি করতেন না। আলহামদুলিল্লাহ। আমার বাবার কাছে শুধু মুসলিমরাই চিকিৎসা নিতে আসতেন এমন না, বরং সেখানকার স্থানীয় খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ প্রতিটি ধর্মের মানুষ আব্বুর কাছ থেকে চিকিৎসা নিতেন। আমার বাবা ওনাদের সমস্যার সমাধানও করে দিতেন, এবং প্রয়োজনে ওনাদের তাবিজও বানিয়ে দিতেন। পানিতে দমও করতেন, আর এর ফলে মানুষের অনেক উপকার হতো। দিন দিন ওনার জনপ্রিয়তা বাড়ছিল, আর সাথে বাড়ছিল রোগীদের সংখ্যাও। আমি আব্বুর কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, আব্বু আপনি এই চিকিৎসা কিভাবে করেন? তিনি বলতেন, বাবা আমার কাছে ভালো জিন আছে, যারা আমার বন্ধু, তারাই আমাকে এই কাজগুলো করতে আল্লাহর নির্দেশে সাহায্য করে। আমার একটা অভ্যাস ছিল যে আমি কখনোই আমার বাবার করা চিকিৎসার কাজগুলো নিজ চোখে প্রত্যক্ষ করতাম না। যখন আব্বুর রোগী দেখা শেষ হতো, আমি তখন ঘর থেকে বের হয়ে যেতাম, কারণ আমার একদিনের ভয়ানক এক অভিজ্ঞতা। একদিন আমার আব্বুর কাছে একজন মহিলা ওনার পরিবার এসে উপস্থিত হন চিকিৎসা করানোর উদ্দেশ্যে। আমি ঘরেই ছিলাম। আব্বু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মাঝে যখন সেই মহিলার উপরে জিন হাজির করা হয়, কি বলবো, মনে হচ্ছিল উনি যেন আর বাঁচবেন না। ওনার মুখ দিয়ে গ্যাজেলা বের হচ্ছিল অনবরত। এত জোরে চিৎকার করছিলেন যে ওনার দমও যেন ফুরিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পর আমি খুব ভয়ানকভাবে ঘাবড়ে গিয়েছিলাম যে আজ কেউ মরতে বসেছে, কাল আর কারো উপরে জিনের হাজির হচ্ছে। এসব দেখতে দেখতে আমার জন্য এই পরিবেশটা খুবই ভীতিকর হয়ে উঠেছিল। এরপর থেকে আমি আর আব্বুর কোনো চিকিৎসায় ওনার সাথে থাকিনি। এমনকি বাসা
সাথেই থাকতাম না সেই সময়গুলোতে। একদিন আমি বাড়িতে কিছুটা তাড়াতাড়ি ফিরে এলাম। আমি ঘরের ভেতর প্রবেশ করতেই শুনতে পেলাম যে আমার আব্বুর ঘর থেকে ভয়ানক আওয়াজ আসছে। আমি ভয়ে ভয়ে ভেতরে দেখতে গেলাম। সেখানে একজন রোগী যেন উন্মাদের মতো হয়ে গেছে। ওনার গলার আওয়াজ ছিল ভয়ঙ্কর রকমের কর্কশ। সেই আওয়াজ শুনে আমার লোমকূপ জুড়ে এক ঘামের প্রাদুর্ভাব হয়ে গেল। ওনাকে দেখে এমন মনে হচ্ছিল যেন উনি কথা বলছেন না, বরং চিৎকার করছেন। যখন আমি আব্বুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন সেই রোগী হঠাৎ আমার দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। সে আমাকে আছড়ে মাটিতে ফেলে দিল এবং আমার বুকের উপরে উঠে এসে বসল। আমি ভয়ে যেন একেবারে গুলিয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম সেই রোগীর চেহারা আমার চেহারার সামনে। তার চোখ ছিল খুবই ভীতিকর আর অন্ধকারাচ্ছন্ন। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তার জবান মুখ থেকে বেরিয়ে গিয়েছিল আর সে তার জবান দিয়ে আমার মাথায় চাটতে শুরু করলো। আমার অবস্থা তখন এমন ছিল যে আমি চোখ বন্ধ করে শুধু চিৎকার করতে লাগলাম। খুব কষ্ট করে আব্বু, সেখানে যারা ছিলেন, তারা সেই রোগীকে আমার ওপর থেকে সরিয়ে দূরে নিয়ে গেলেন। কিন্তু সে আমার কাছ থেকে দূরে যাওয়ার সময়ও এক পলকেই আমার দিকে তাকিয়েছিল এবং অদ্ভুত কণ্ঠে কিছু কথা বলার চেষ্টা করছিল, যা আসলে আমার বোধগম্য ছিল না। কিন্তু সে পরিষ্কার আরবি বলছিল। সে আসলে স্থানীয় এক খ্রিশ্চান পরিবারের সদস্য, কিন্তু পুরোপুরি আরবিতে কথা বলছিল। তার জবানের অ্যাকসেন্ট এতটাই পারফেক্ট ছিল যে আমার মনে হচ্ছিল যেন সে সরাসরি আরব দেশ থেকে এসেছে। সে ভয়ঙ্কর এক হাসি দিয়ে আমাকে ঘুরে ঘুরে দেখছিল। অতঃপর অনেক কষ্টে আমার আব্বু ও সেই ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর আমি সেখান থেকে পালিয়ে এসে আমার ঘরের দরজা লক করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। ভয়ের কারণে তখন আমার এক বেহাল দশা হয়ে গিয়েছিল। একটু সময় পর যখন আমার অবস্থা হালকা হালকা স্বাভাবিক হলো, আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে কাপড় খুলে গোসল করে নিলাম। যেভাবে সে আমার মাথার চুল চেটে দিয়েছিল, তাতে আমার নিজের ওপর ঘিন ঘিনে এক অনুভূতি হচ্ছিল। জানি না কতক্ষণ ওয়াশরুমে গোসল করলাম আমি। সেই ঘটনাটি আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আমাকে যেন এই ঘটনা এক প্রকার ট্রমাটাইজ করে ফেলেছিল। এই ঘটনার জন্য আমার ভেতরে মারাত্মক এক ভয় ঢুকে গিয়েছিল। আমার আব্বুর এসব কাজ করা আমার পছন্দ হচ্ছিল না। ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল আমার। আমি রাতে আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু, যদি এসব কাজই করতে চান আপনি, তাহলে অন্য কোথাও বাসা ভাড়া নিন। এখানে থেকে এসব কাজ করতে হবে না। নিজের ছেলের খেয়াল কি রাখতে চান না আপনি, নাকি মহৎ হওয়ার ইচ্ছাটাই আপনার বেশি? দয়া করে বাসায় বসে এই সমস্ত কাজকর্ম করা বাদ দিন। আমার কথা শুনে আব্বু কোনো উত্তর দিলেন না। আমার আম্মু তো অনেক আগে থেকেই আমাদেরকে দুনিয়াতে রেখে মরহুমা হয়েছেন। আমার আর কোনো ভাই বোনও নেই। ঘরে শুধু আমি আর আমার আব্বুই থাকি। এই কাজ করা নিয়ে অনেকবার কথা হয়েছে আব্বুর সাথে। আব্বা, আপনি এই কাজটা ছেড়ে দেন, না হলে অন্য কোথাও গিয়ে করেন। কিন্তু আব্বু কখনোই আমার কথা শোনেননি। আমার এত বলার পরেও এই ব্যাপারটা চলতেই থাকলো। আমি ভাবলাম যে এখন সব সময় তো আর এমন হতে পারবে না। যখন রোগী আসবে আমি তখন ঘর ছেড়ে চলে যাব। কি ধরনের যে একটা অবস্থা! মাঝে মাঝে এমনও হয়েছে আমি ঘুমাচ্ছি আর আমার পাশের ঘরে কেউ রোগী নিয়ে এসে পড়েছে। তারপর সেই রুম থেকে ভীষণ ভয়ঙ্কর আওয়াজ ও চিৎকারের শব্দ আসতে শুরু করেছে। রোগীদের ওপর সেখানে প্রায়ই জিন হাজির হতে থাকে। একদিনের কথা বলি, সেদিন সকালে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কেউ একজন আমার ঘরের দরজায় কড়া নাড়ল। আমি মনে করলাম আব্বু হয়তো কোনো কাজে আমাকে ডাকতে এসেছেন। আমি ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আঞ্চলিক ভাষায় বলল, তোমার বাবা তোমাকে ডাকছেন। আমি বললাম, আপনি কি আপা? আর ওনাকে বলেন যে আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে আমি দরজা বন্ধ করে দিলাম। একটু পর যখন আমি আব্বুর রুমে গেলাম এবং ওনার কাছে জানতে চাইলাম যে তিনি কেন আমাকে ডেকে পাঠিয়েছেন একজন মেয়ের মাধ্যমে, তিনি বললেন, আমি তো তোমাকে ডাকিনি। আমি তোমাকে ডাকার জন্য কাউকে পাঠাবো কেন? আগে কখনো তো এরকম কিছু করিনি আমি বললাম, আব্বা, আপনি সব কি কথা বলছেন? ওই মেয়েটা আমাকে নিজে গিয়ে ডেকেছে। আমার সাথে তার কথাও হয়েছে। আমার কথা শুনে আব্বু এমনভাবে চুপ হয়ে গেলেন যেন উনি এই বিষয়ে আর কিছু বলতে চান না। তারপর হঠাৎ উনি বলে উঠলেন, হ্যাঁ, তোমাকে একটু দরকার ছিল। আমি হয়তো কাউকে পাঠিয়েছিলাম তোমাকে ডাকার জন্য। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে মেয়েটা আমার নামও জানতো। কিভাবে সেটা জানি না আমি।
একদিন আমি যখন কলেজ থেকে বাসায় ফিরলাম, নিয়ম মতো আব্বু নিজের ঘরেই বসেছিলেন। আমার বাসায় ফেরার রাস্তাটা এমন ছিল যে আমাকে আব্বুর ঘরের জানালার সামনে দিয়েই ঘরে যেতে হতো। আমি জানালা দিয়ে আব্বুর ঘরের দিকে একবার ঝুঁকলাম। আব্বু সেখানে নেই, বরং একজন মহিলা বোরখা পরে সেখানে বসেছিলেন। তিনি আমাকে আমার নাম ধরে ডেকে বললেন, বাবা এদিকে এসো, আমার কথা শোনো। আমি ভাবছিলাম উনি হয়তো আমার বাবার পরিচিত, আর আমারও হয়তো পরিচিত কেউ হবেন। যেহেতু উনি বোরখা পরে এসেছেন, সেহেতু ওনাকে হয়তো আমি চিনতে পারছি না। আমি ভাবলাম ওনার হয়তো আব্বুর সাথে কোনো কাজ আছে। যাই হোক, যখন আমি ওনার কাছে এগিয়ে গেলাম, উনি আমাকে নিজের পাশে বসিয়ে নিলেন, আমার মাথায় হাত বুলাতে লাগলেন, আর বসে বসে এমনভাবে কথা বলতে লাগলেন যেন আমাকে খুব ভালো করে চেনেন। তারপর কথায় কথায় আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, বাবা তোমার আব্বু এই কাজটা কেন করেন? উনি তো জানেন না এটা কত বিপজ্জনক কাজ, এর প্রভাব তোমার ওপরও পড়তে পারে। ওনার কথা শুনে আমি ভেবেছিলাম যে উনি হয়তো আমার উপরে দয়া দেখাচ্ছেন। আমি আমার মনের কথা ওনার সামনে খুলে বললাম এবং বললাম, আন্টি আমি আব্বুকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, কিন্তু উনি আমার কথা মানতেই চান না। উনি বললেন, হ্যাঁ বাবা, কিছু বাবা জেদি হয়ে থাকেন, তাদের নিজেদের সন্তানেরও চিন্তা করেন না তারা। তারপর জানতে চাইলেন, আচ্ছা বাবা তোমার আম্মুর ইন্তেকাল কবে হয়েছিল? আমি বললাম, আন্টি আমি তখন খুব ছোট ছিলাম যখন আমার আম্মুর ইন্তেকাল হয়েছিল। আমি মনে মনে ভাবলাম উনি হয়তো আম্মুর পুরাতন কোনো পরিচিত কেউ হবেন, তাই জানতে চাইলাম, আন্টি আপনি কি আমার আম্মুকে চিনতেন? আর ওনার মৃত্যুর কথাই বা আপনি কীভাবে জানলেন? উনি বললেন, বাবা আমি তো তোমাকেও তোমার আম্মুর কাছে পাঠাতে যাচ্ছিলাম, সেই জন্যই জানতে চাইলাম। আমি প্রথমে ওনার কথা বুঝতেই পারছিলাম না, কিন্তু যখন আমি বুঝতে পারলাম বিষয়টা, তারপর ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, আন্টি আপনি কি বলতে চাইছেন? আমার কথা শুনে যখন সেই মহিলা আমার দিকে ফিরে তাকালেন, তখন ওনার গলা একেবারে সম্পূর্ণরূপে পুরুষালী হয়ে গিয়েছিল, চোখের পাপড়ি ওপরের দিকে উঠে গিয়েছিল। তারপর তিনি আমার সাথে একদম শিশুদের মতো আচরণ করতে শুরু করলেন। উনি বললেন, ওরে বাবা আমার সোনার ছেলে মায়ের কাছে যাবে, এসো তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে দিই। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে আসলে কি হচ্ছে। আমার মনে হচ্ছিল যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেই মহিলার গলা একদম ভয়ঙ্কর পুরুষদের মতো বদলে গেছে। পরের মুহূর্তেই সেই মহিলা আমার গলা শক্ত করে ধরে ফেলল দুই হাতে। আমার গলায় উনি চাপ প্রয়োগ করতে শুরু করলেন। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আশেপাশে যেসব রোগীরা ছিলেন তারা দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু কেউ আমাদের মাঝে এসে আমাকে বাঁচানোর কোনো চেষ্টাই করলেন না। সেই মহিলার মাঝে যেন এক ভয়ঙ্কর দানবীয় শক্তি বিরাজমান। যদিও আমি যুবক ছিলাম, শরীরচর্চাও করতাম, কিন্তু সেই মহিলার হাত থেকে নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। ধরুন 15-20 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটেছিল। তখন যদি আব্বু সেখানে না আসতেন এবং আমাকে সেখান থেকে না ছাড়াতেন, তাহলে হয়তো আজ এই ঘটনা আপনাদের শোনাতেই পারতাম না। যাই হোক, ওনার হাত থেকে ছুটে বেরিয়ে আসার পর আমি বাড়ি থেকে চলে গেলাম। স্বাভাবিক হতে আমার প্রায় 4-5 ঘন্টা সময় লেগেছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে আজই আমি আমার আব্বুর সাথে কথা বলবো। হয় তিনি অন্য কোথাও যেয়ে এই কাজ করবেন, নয়তো আমি অন্য কোনো জায়গায় চলে যাব। রাতে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম আব্বু খুব লজ্জিত চেহারায় চেয়ারে বসে আছেন। আমাকে দেখে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। আমি বললাম, আব্বু এখন ক্ষমা নয়, বরং আপনি সিদ্ধান্ত নিন, আপনি যাচ্ছেন নাকি আমি যাব? আব্বু বললেন, বাবা আজ আমি তোমাকে সত্যি কথা বলি, কেন আমি আলাদা ঘর নেই না, কেন তোমাদের আলাদা থাকতে দেই না। আমি এই বাড়ির মধ্যে একটা সীমানা টেনেছি। যতক্ষণ তুমি এই বাড়িতে আছো তুমি সীমানার মধ্যে আছো। যদি তুমি বাসা থেকে দূরে চলে যাও বা আমার কাছ থেকে স্বাধীন হয়ে যাও, তাহলে এই সীমানা থেকে তুমি বের হয়ে যাবে। আর তুমি তো দেখছোই এই কাজ আসলে কতটা বিপজ্জনক। এই শয়তান বদলা নেয়ার জন্য চিকিৎসকের সন্তানকে ছাড়বে না। এরপর আমি আব্বুকে বলেছিলাম, আপনি কেন এই কাজটা ছেড়ে দেন না আব্বা? তিনি বললেন, বাবা যেহেতু আল্লাহ আমাকে একটা জ্ঞান প্রদান করেছেন, আমি মানুষকে সাহায্য করব না। আর সেদিন আমি আব্বুকে কিছু বলিনি। এর পরের ঘটনা, কোভিডের সময়ের আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হবার 2 দিনের মাঝেই ইন্তেকাল করলেন। আমার জন্য এটা খুবই বড় একটা ধাক্কা ছিল। সব কিছু যেন শেষ হয়ে গেল। এরপর আব্বুর জানাজা হলো, ওনার কবর হলো। এটা ছিল আমার জীবনের প্রথম রাত যখন আমি বাড়িতে একেবারে একা।
আমি খুবই ব্যথিত ছিলাম আমার আব্বুর ইন্তেকালের জন্য। একা বাসায় আমার একটু ভয়ও লাগছিল। রাত প্রায় 1টা থেকে 1:30টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। একটু ঘুম ঘুম লাগতেই আমার আব্বুর রুম থেকে একটা আওয়াজ আসলো আমার কানে, যেটা আমার আব্বুর আওয়াজের মতোই। আমার আব্বু যখন প্রতি রাতে পানি নিতে উঠতেন বা অন্য কিছু করতে উঠতেন, তখন যেমন আওয়াজ হতো ঠিক তেমন। কাঠের ওপরে ফ্লোরে আব্বুর হাঁটার যেমন আওয়াজ হতো, ঠিক সেইভাবেই একটা হাঁটার আওয়াজ আমি শুনলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই আওয়াজটা থামার নামই নিচ্ছিল না। আমার তো একদমই সাহস ছিল না বাইরে গিয়ে দেখার যে বাইরে আসলে কে হাঁটছে। সেদিন রাতভর আমি জেগেছিলাম। সকালে সূর্যের আলো ফোটার পর আমি ঘুমিয়ে পড়লাম আর দুপুর 1টায় উঠলাম। সেদিন আর কলেজেও যাইনি। রুম থেকে বেরিয়ে এসে দেখি সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আব্বুর ঘরে গিয়ে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। আব্বুর চাদর এতটাই উল্টাপাল্টা ছিল যেন মনে হচ্ছিল রাতের বেলা কেউ সেখানে থেকেছে। আর রুমের এমন অবস্থা হয়েছিল যে কাল রাতে যেন এখানে ঝড় বয়ে গিয়েছে। যেহেতু একদিন আগেই আব্বুর ঘর আমি নিজে পরিষ্কার করে আলমারিতে তার কাপড় গুছিয়ে বিছানায় চাদর বিছিয়ে সবকিছু ঠিকঠাক করে তালা দিয়ে রেখে গেছিলাম, সেহেতু ঘরের এই অবস্থা দেখে আমি অবাক হলাম। আমি নিজে যখন ঘরে তালা দিয়েছিলাম, তাহলে বন্ধ ঘরের মধ্যে কে এসেছিল যে এই বিছানার চাদরগুলো নষ্ট করে গেল? যাই হোক, এসব দেখে ভয়ে আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে এক মিশ্র অনুভূতি আমার জন্য। সেদিন রাতের খাবার খেয়ে আমি প্রায় 12টা পর্যন্ত শুয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে পরের দিনও আমার কলেজ মিস হয়ে যাক। রাত 2টায় আমার মোবাইলের রিংটোন শুনে আমার চোখ খুলল। প্রথম রিংটোন শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পারলাম মোবাইল বাজছে, তখন ভয়টা একটু কমলো। আমি আমার মোবাইলের দিকে তাকাতে লাগলাম। দেখলাম রাত 2টা বাজে। অদ্ভুত লাগছিল এই ভেবে যে এই সময় এত রাতে কে আমাকে কল করেছে। আমি ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই চোখে একটু ঝাপসা দেখতে থাকি। কিছুক্ষণ পর বৃষ্টি স্বাভাবিক হয়ে আসে। আমার সাথে এরকমই হয়েছিল সেদিন। আমি চোখ জোড়া একটু কচলে নিলাম, আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম। তখন আমার মোবাইল হাত থেকে পড়ে গেল, কারণ সেখানে আমার আব্বুর নাম্বার ব্লিঙ্ক করছিল। আপনাদের লিসেনারদের মাঝ থেকে কেউ কি কল্পনা করতে পারবেন যে ওই সময় আমার কি অবস্থা হয়েছিল? আমি তো আব্বুর মোবাইলটা সুইচ অফ করে ওনার আলমারিতেই রেখে দিয়েছিলাম। তাহলে ওই মোবাইল থেকে আমাকে কে ফোন করছে? অনেকটা সময় রিং বাজতে থাকলো, কিন্তু আমি ফোন তুলতে সাহস পেলাম না। যখন ফোনের রিং বাজা বন্ধ হয়ে গেল, তখন আমি মোবাইলটা সাইডে রাখলাম। মনে অদ্ভুত সব চিন্তা আসছিল। হয়তো ক্রস কানেকশন বা নেটওয়ার্কে কোনো সমস্যা। এমনও হতে পারে যে হয়তো অন্যের নাম্বার মেবি আব্বুর নাম্বার হয়ে ব্লিঙ্ক করছে। আমার মনে হাজার রকম চিন্তা আসছিল, কিন্তু কিছুই আমার কাছে লজিক্যাল লাগছিল না। হঠাৎ মনে হলো উঠেই দেখি যে মোবাইলটা আলমারিতে আছে কিনা। আমি অনেক ভয়ে ভয়ে বিছানা থেকে উঠলাম, আব্বুর রুমের দিকে চলে গেলাম। রুমের তালা খুলে আমি আব্বুর আলমারির দিকে যেতে লাগলাম। যখন আলমারির দরজা খুললাম, তখন মোবাইলটা সামনে ছিল না। মোবাইলটা না থাকায় মনে একটা শান্তি আসলো। নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম, হয়তো গতকাল বিকেলে যখন আমি গ্রসারি করতে গিয়েছিলাম, তখন কেউ ঘরের ভেতর থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। কোভিডের জন্য অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল, লোকজনও বেকার হয়ে যাচ্ছিল। আশেপাশে চুরির খবরও পাচ্ছিলাম। মনে শান্তি পেলাম এই ভেবে অন্তত ফোন চুরি হয়েছে, আর ভুলে সেই চোর আমাকে হয়তো ফোন করে ফেলেছে। এসব ভেবে আমি বিছানার দিকে ফেরত যাচ্ছি। এমন সময় হঠাৎ আমার মোবাইলে আব্বুর নাম্বার আবারও ব্লিঙ্ক করতে লাগলো। আব্বুর নাম্বার থেকে হঠাৎ আবার কল আসছিল। আমি কিছুটা ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। অন্য পাশ থেকে কিসের যেন খুব গড়গড় আওয়াজ আসছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যিনি ফোন করেছেন তিনি ভালো সিগন্যাল পাচ্ছেন না। অনেকক্ষণ হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল যে আমি ফোনের ওপাশ থেকে একজনের শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যিনি এভাবে শ্বাস নিচ্ছিলেন তিনি কিছুই বলছিলেন না। তারপর হঠাৎ করে কলটা কেটে গেল। আমি এবার কল ব্যাক করলাম, কিন্তু অন্য প্রান্ত থেকে আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই কথাটি ভেসে আসছিল। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা নিশ্চয়ই চোরের কাজ। হয়তো ভুলে চাপ দিয়ে সে আমাকে কল করে ফেলেছে। কিন্তু আমি যখন তাকে আবারও কল করলাম, তখন তার ফোন বন্ধ পেলাম। এরপর আমি আমার ফোনটা বালিশের সাইড রেখে ঘুমিয়ে পড়লাম। এবার আমি ফোনটাকে সাইলেন্ট মোডে রেখেছিলাম, যেন রাতের বেলায় ফোনের আওয়াজে আবার আমার চোখ না খুলে যায়। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। কলেজ যাব এই জন্য সকালে ঘুম থেকে উঠলাম। সকালে যখন মোবাইলটা হাতে নিয়ে চেক করছিলাম, তখন দেখলাম আব্বুর নম্বর থেকে 150টা মিসড কল আমার ফোনে। এতগুলো কল দেখে আমি যখন ওই নাম্বারে কল ব্যাক করলাম, তখন নম্বরটিতে কেউ রেসপন্স করছিল না।
ভাবলাম আগে কলেজে যাই, তারপর কলেজ থেকে বের হয়ে মোবাইল কোম্পানির অফিসে গিয়ে ওই নাম্বারটা ব্লক করিয়ে দেব চুরির প্রমাণ দিয়ে। কলেজ থেকে ফেরার পথে আমি তাই ঠিক করলাম। কলেজ শেষ করে আমি মোবাইল কোম্পানির অফিসে গেলাম। সেখানে গিয়ে আমি অফিসিয়ালি রিকোয়েস্ট দিলাম এবং নাম্বারটা ব্লক করিয়ে দিলাম। কিছুক্ষণ পর তারা আমাকে নিজেদের সিস্টেম চেক করে দেখালো যে আব্বুর নাম্বারটা পার্মানেন্টলি ব্লক করা হয়েছে। এখন কেউ আর ওই নাম্বার নতুন করে নিতেও পারবে না, আর আব্বুর যে সিম কার্ডটা সেটা আর কাজ করবে না। এরপর আমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে এলাম। রাত 11:30 কি 11টা। আমি খাবার খেয়ে শোবার জন্য বিছানা করছিলাম। এরপর আমি ওয়াশরুমে মুখ ধুতে গেলাম। যখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে এলাম, আমি শুনতে পেলাম যে আমার মোবাইল আবারও বাজছে। আমি মোবাইলের কাছে গিয়ে চেক করলাম। ভয়ে যেন আমার শরীর ঘামে ভিজে গেল, কারণ ডিসপ্লেতে আবারও আব্বুর নাম্বারই শো করছে। কেউ সেই ব্লক করা নাম্বার থেকে আমাকে কল করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি হঠাৎ করে কলটা ধরলাম। তখন ও পাশ থেকে কেমন একটা ভয়াবহ আওয়াজ ভেসে আসলো। আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি সেই গলার আওয়াজটা আমার আব্বুরই গলার আওয়াজ। আমার মুখ থেকে গুঙিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো, আব্বু, এটা আপনি? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমি অনবরত চিৎকার করছিলাম, আব্বু কিছু বলুন। কিন্তু ও পাশ থেকে শুধু গড় গড় এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছিল, আর ঠিক আগের রাতের মতো কেউ যেন শুধু শ্বাস নিচ্ছে। আমি তাড়াতাড়ি করে ফোনের কল রেকর্ডিংয়ের বাটনে চাপ দিলাম। এই আওয়াজটা রেকর্ড করতে পারি, কিন্তু রেকর্ড বাটনে চাপ দেওয়ার আগেই কলটা কেটে গেল। আমার মনে হচ্ছিল হয়তো আমি পাগল হয়ে গেছি, আর আব্বুই বা কিভাবে আমাকে কল করতে পারেন? কোনো মৃত মানুষ কিভাবে কাউকে ফোন করতে পারে? আমি তো এই নাম্বারটা ব্লকও করে এসেছিলাম। তাহলে কি হচ্ছে আমার সাথে? আমি সেই নাম্বার থেকে লাস্ট কলের সকল ডিটেলস দেখলাম। সেখানে কলের ডিউরেশন দেখাচ্ছিল। এর মানে হলো সেই কলটা সত্যি আমি রিসিভ করেছিলাম এবং কেউ আমার সাথে কথাও বলেছিল। আল্লাহ, আমার সাথে কি হচ্ছে? পরের দিন আমি আবার মোবাইল কোম্পানির কাছে গেলাম। তাদের দেখালাম যে ব্লক করা নাম্বার থেকে আমার কাছে কল এসেছিল। এটা কিভাবে সম্ভব? আমার কথা শুনে আর মোবাইল দেখে তারাও অবাক হলো এবং চিন্তিত হয়ে পড়ল। সিস্টেমে প্রবেশ করে একজন অফিসার আমাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে, স্যার দেখুন, স্ট্যাটাস ব্লক করা আছে। আমি বললাম, যদি স্ট্যাটাস ব্লক থাকে তাহলে এই কল আসলো কিভাবে? সেই প্রতিনিধি উত্তরে বলেছিলেন, আমরা এই কেসটা ফার্দার আরও তদন্তের জন্য আমাদের হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি। এরপর আমি অফিস থেকে বেরিয়ে আসি। এই মোবাইলে আব্বুর গলা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আব্বু কি বেঁচে আছেন? হতে পারে তিনি মারা যাননি, কবরের মধ্যে বেঁচে আছেন। আমরা কি তাকে জীবিত দাফন করে ফেলেছি? এমন উদ্ভট ভাবনা অবধি আমার মাথায় এসেছিল। তাহলে চিন্তা করুন আমি কিসের মধ্যে ছিলাম। আমার চিন্তা বাড়তে থাকলো, ঘুম উধাও হয়ে গেল। কিছুই বুঝতে পারছিলাম না কি করব, কাকে বলবো, কার কাছে কল করব, কোথায় যাব। আমি সেই দিন রাতে মোবাইলের অটো কল রেকর্ডিং সার্ভিস অন করে রেখেছিলাম, যেন কোনো কল আসলে সেটা রেকর্ড হয়ে যায়। আমি সেদিন সারাটা রাত জেগেছিলাম, কিন্তু কোনো ফোন এলো না। আমি মনে মনে ভাবলাম যে এমন নয়তো অটো কল রেকর্ডিং অন করার জন্য আব্বুর কল আসছে না। আমি এই ভেবে যখনই রেকর্ডিং অফ করলাম, 5 মিনিট পর আব্বুর নাম্বার থেকে কল এলো। এবার আমি ভয়ে ভয়ে কল রেকর্ডিং অন করলাম না, কারণ যদি আবার কল রেকর্ডিং অন করি তাহলে কলের ওপাশে যিনি আছেন তিনি হয়তো লাইনটা কেটে দেবেন। আমি ফোন কানে নিয়ে শুনলাম সেই আগের দিনের মতো একই অবস্থা, সেই শ্বাস নেওয়ার আওয়াজ। আমি চিৎকার করছিলাম আর জিজ্ঞেস করছিলাম, আব্বু, আপনি কি জীবিত? যদি থাকেন তাহলে আমাকে জানান। আমার প্রশ্ন শেষে আব্বুর মতো কোনো একটা আওয়াজ আমার নাম ধরে ডাকলো। তারপর আব্বুর ফোন একদম বন্ধ হয়ে গেল। আমার মনে হতে লাগলো কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে। যে মোবাইলটা চুরি করেছে সে হয়তো আব্বুর আওয়াজ নকল করে আমার কাছ থেকে কিছু আদায় করে নিতে চাচ্ছে। আমি পরের দিন আবার মোবাইল অফিসে গেলাম এবং সেখানে অফিসিয়াল রিকোয়েস্ট দিলাম যে এই মোবাইলের লোকেশন জানানো হোক। এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া যেখানে পুলিশও জড়িত থাকে। সকল প্রকার প্রক্রিয়া শেষ করে আমি রিকোয়েস্ট সাবমিট করলাম। পরের দিন মোবাইলের যে লোকেশন পেলাম সেটা দিনের বেলায় এত লোকজনের মাঝে থেকেও আমার ভেতর ভয়ের জন্ম দিল। অদ্ভুত এক শিহরণ। আমি দৌড়ে সেই লোকেশনের দিকে যাচ্ছিলাম যেখানে সেই মোবাইলটার লোকেশন ট্র্যাক করা হয়েছে। আমি দৌড়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মনের মাঝে এক অজানা ভয় হানা দিচ্ছিল, কারণ সেই জায়গাটা ছিল কবরস্থান। সেই কবরস্থানে আমার আব্বু শায়িত আছেন। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি ঠিক করলাম যে আব্বুর কবর খোঁড়ানোর কাজ করাটা জরুরি।
পরদিন আমি এলাকার আলেমগণ, প্রবীণ ব্যক্তিবর্গ আর হুজুরদের নিয়ে এক সালিশের আয়োজন করলাম আর ওনাদের সব কিছু জানালাম, দেখালাম। আমার কথা শুনে ওনারা আমার কাছ থেকে সময় চেয়ে নেন সিদ্ধান্ত জানাবার জন্য। সেটা ছিল 3-4 দিনের একটা প্রক্রিয়া। সালিশে মোবাইল কোম্পানির লোকদের আনা হলো সাক্ষী হিসেবে। ওনারা জানালেন যে সত্যিই আমার নাম্বার ব্লক করা হয়েছে। সংক্ষেপে বললে, সালিশ থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল যে আমি পুলিশের উপস্থিতিতে কবর খোঁড়াতে পারি। আমার সাথে ডাক্তারের একটি প্যানেলও ছিল। যাই হোক, অবশেষে আব্বুর কবর খোঁড়ানো হলো এবং আমি ভেতরে গেলাম। তখনও আব্বুর লাশ পৌঁছতে শুরু করেনি। কবরের ভেতরে অনেকটাই ঠান্ডা ছিল। ডাক্তারদের টিম ওনাদের পরীক্ষা নিরীক্ষা করলেন এবং নিশ্চিত করলেন যে আব্বুর মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। এনাদের মাঝে একজন ডাক্তার, যিনি লাশ পরীক্ষার কাজ করছিলেন, তিনি হঠাৎ করে একটা জিনিস বের করে আনলেন এবং পুলিশদের কাছে দিলেন। উনি পুলিশের কাছে যে জিনিসটা দিয়েছিলেন সেটা দেখে আমার মাথা ঘুরে উঠেছিল, কারণ সেটাই ছিল আব্বুর সেই মোবাইল ফোন, যা কবরের ভেতর থেকে বের করা হলো। এরপর আমি মাথা ঘুরে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম আমি হাসপাতালে। হাসপাতালে যখন আমি চোখ খুললাম তখন একজন পুলিশ আমার সঙ্গে দেখা করতে এলেন। উনি আব্বুর কেসটা তদন্ত করছিলেন। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার আব্বুর মোবাইল তুমি ওনার কবরে রেখেছিলে? আমি পুলিশকে পাল্টা প্রশ্ন করলাম যে, আমি এমন কাজ কেন করব? আর আমি যদি কাজটা করি তবে কেন মোবাইল কোম্পানির কাছেই যাব? ওই পুলিশ অফিসার কাজ শেষ করার পর মোবাইল ফেরত দিয়ে দিলেন। আমার চোখের পানি পড়া যেন থামছেই না। হাসপাতাল থেকে ডিসচার্জ হতেই আমি স্থানীয় মসজিদে গেলাম। মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে সব কথা খুলে বললাম। তিনি বললেন, বাবা, আল্লাহর দুনিয়ায় এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষের জ্ঞানের বাইরে। চেষ্টা করো আব্বুর নামে বেশি বেশি সাদকা দেয়ার আর আব্বুর জন্য কোনো সোয়াবের ব্যবস্থা করার। যদি তিনি জীবনে কোনো ভালো কাজ করতে চাইতেন কিন্তু মৃত্যুর আগে শেষ করতে পারেন নাই, এমন কিছু থেকে থাকে, তবে সেই কাজ তুমি করলে অনেক সোয়াব অর্জন করতে পারবেন তিনি। যত ভালো কাজ করবে তত সোয়াব ওনার কাছে পৌঁছাতে থাকবে। আমি অনেক ভেবে দেখলাম যে আব্বু তো আমাদের সাথে এমন কোনো কাজের কথা শেয়ার করেননি বা বলেননি যেটা উনি শেষ করতে পারেননি। যাই হোক, তারপরও আমি ওনার নামে সাদকা দোয়া এ সমস্ত করলাম। কোরআন খতম অবধি করেছিলাম আর আব্বু সেই মোবাইলটা আমি সেই দিনই পুড়িয়ে ফেলেছিলাম ইমাম সাহেবের কথা মতো। এরপর থেকে আমাদের ফোনে আর কোনো কল আসেনি। আজও বুঝতে পারছি না যে কে আসলে ছিল আমার ফোনে কল করেছিল, আর আলমারি থেকে শেষ পর্যন্ত ওই মোবাইলটাই বা আব্বুর কবরে কিভাবে পৌঁছালো। কে ছিল যে আব্বুর গলায় আমাকে ডেকেছিল। মাঝে মাঝে মনে হয় যদি এই ব্যাপারগুলো আরও খোঁজ খবর নেই, ভাবতে থাকি, তাহলে আমি পাগল হয়ে যাব। হয়তো না, জানি না। আমি এরপর আমার সাহসের পরীক্ষা আর দিতে চাইনি, তাই জানতেও পারিনি আসলে কি ছিল রহস্য। আমি কোনো নুরানি কাজ জানতাম না। আমি জানি না কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এই সমস্ত বিষয়েও, তাই জানের ভয়ে আমি আগাইনি আর এই বিষয়টি নিয়ে। এই বলে নাসিম সাহেব ওনার ঘটনা শেষ করেন। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো না লেগে থাকে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনি আগেও শুনেছেন বা শুনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন দেরি না করে সেই ঘটনাগুলো শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আজকে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। শুরু থেকে শুরু করব নাকি শেষ থেকে শুরু করব, বেশ সংশয়ে আছি। ঈদুল আজহা স্পেশাল এপিসোড 1-এ শুরু থেকেই শুরু করেছিলাম, তাই আজ ভাবছি শেষ থেকেই না হয় শুরুটা করি। আজ ঘটনার শুরুতে আমি বেশি কিছু বলবো না, সরাসরি চলে যাব শেষ থেকে শুরু, অর্থাৎ শুরু থেকে শেষের দ্বিতীয় পর্বে।
দয়া করে সম্পূর্ণ ঘটনাটি শোনার আমন্ত্রণ রইল। চলুন শুরু করি শেষ থেকেই। এত করে বললাম দিলি না, আমার কথা শুনলি না। মরতে হবে, সবাইকে মরতে হবে। তোর রক্তের সন্তানই তো আমরা চাই। আমি কি কিছু চেয়েছি? এখনো সময় আছে। আমার থেকে সংরক্ষিত থাকতে চাইলে আমার চাওয়া পূরণ কর, নইলে তোরা সবাই আমার হাতেই মরবি। মরবি, মরবি। আমি প্রচন্ড ভয়ে তার দিকে তাকিয়েছিলাম। অন্যদিকে আমার কলিগ অজ্ঞান হয়ে আমার রুমের দরজার সামনে পড়ে আছে। রুমের ভেতরে 7টি কালো অবয়ব। 2টি অবয়ব হুট করে এসে আমার গলা চিপে ধরে। তাদের কথা বলা শেষ হলে তারা আমার গলা ছেড়ে দিয়ে চলে যায়। সারাটা জীবন কি তাহলে আমাকে এভাবেই কাটাতে হবে? জানি না কি পরিণতি অপেক্ষা করছে আবার। এরা কারা? আমার অজানা। নিজের দেশটাকেই খুব অজানা লাগে। ছোট থেকে বড় হলাম অন্য দেশে। বাবার আদর কপালে সইল না, হারালাম বাবাকে, হারালাম দাদা দাদির সমতুল্য মানুষদের। নিজের ভাই বোনকে যখন দেখলাম তখন আর ভাইয়ের সাথে খেলাধুলার সময় নেই, বোনের সাথে খুনসুটির বয়স নেই। এ কেমন জীবন বলতে পারেন আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি জোবায়ের ইসলাম জীবন। গত পর্বে আপনারা আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কিছু মানুষের কিছু প্রশ্ন ছিল, যেমন আমার মা 1 মাসের মধ্যেই কিভাবে ভিসা পেলেন, আমার মা কেনই বা এই জিনের কুনজরে আসলেন। একে একে 2টি প্রশ্নেরই উত্তর আমি দিচ্ছি। আমার মা যে নানুর কাছে পাকিস্তানে থেকেছেন, তারা সে সময়ের জনপ্রিয় একটি কাপড়ের ব্র্যান্ড রাজস্থান ব্র্যান্ডের সাথে সাপ্লায়ার হিসেবে যুক্ত ছিল। তাই সেখানে তাদের অনেক নতুন কর্মচারী নিয়োগ দেয়া হতো এবং মাঝে মধ্যেই সেটা ঘটত। কোম্পানি ভিসা ইস্যু করত বিভিন্ন দেশ থেকে কর্মচারী আনার জন্য। আমার মাকে পাকিস্তান থেকে এই কর্মচারী ভিসাই পাঠানো হয়। আমার মা গর্ভবতী ছিলেন, এজন্য ভিসা রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আর তাই আমার নানা আর দাদা মিলে অনেক টাকা খরচ করে নকল কাগজপত্র তৈরি করেন, যেন আমার মা ওই ভিসা নিয়েই পাকিস্তানে চলে যেতে পারে। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। আর হ্যাঁ, আমার মা 1 মাসের মধ্যেই ভিসা পেয়েছিলেন, যা ছিল কোম্পানির ভিসা। আশা করি আপনারা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর আসলে আমারও সঠিক জানা নেই। আপনারা বলতে পারেন, জিন কোথায়, কাকে কখন আয়ত্তে নেয়, কেন তারা মানুষের শরীরের ওপরে ভর করে? উত্তর আছে আপনাদের কাছে, থাকলে দয়া করে জানাবেন। আমার মায়ের উপর ভর করার একটি কারণ অবশ্য আমি ধারণা করেছি, আর সেটি হচ্ছে এই ইফরিত জিন সেই সব মেয়েদের ভর করে যারা সবেমাত্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে এবং তারা কোনো ক্ষমতা বিস্তার করতে পারে না। আমার মা সে সময় একেবারেই প্রথম কৈশোর থেকে যৌবনে তিনি পদার্পণ করেছিলেন। এই জিন তার নিশানা হিসেবে তাকে চিহ্নিত করে। এই কথা কিভাবে আমি জানলাম ভাবছেন? এর উত্তর ঘটনার মধ্যেই আছে, শুনতে থাকুন। আগের ঘটনাগুলো করোনা ভাইরাসের প্রকোপের সময়কালের। আমার মায়ের সমস্যা শুরু হওয়া থেকে 2021 সালের মাঝের ঘটনা। আজ বলবো 2023 সালের ঘটনা। বাবা মারা যাবার পর আমি মানসিক দিক থেকে মারাত্মকভাবে ভেঙে পড়ি। ঘরে একেবারেই মন টিকত না। আমার মনে হতো এটা যেন আমার নিজের দেশ নয়। করোনার জন্য পাকিস্তানেও ফেরত যেতে পারিনি। সারাক্ষণ বিষণ্ণতায় ভুগতাম। এভাবেই দিন চলছিল। মায়ের কথায় সিদ্ধান্ত নেই ছোটখাটো কোনো চাকরিতে ঢুকব।
সময় যেমন কাটবে তেমন বিষণ্ণতা থেকেও কিছুটা হলেও রেহাই পাব। 2021 সালের পর আমি বাংলা ভাষা শিখতে শুরু করি, কিন্তু বাংলা বর্ণমালা আমার জন্য শেখা খুব কঠিন হয়ে যায়। তাই আমি কোনো রকমে বাংলা বলতে ও বুঝতে শিখি। গত পর্বেই বলেছিলাম আমরা সবাই চট্টগ্রাম চলে এসেছিলাম বাবার মৃত্যুর পর। চট্টগ্রামে চকবাজার অলিখা মসজিদের আশেপাশে বাসা নেই আমরা। চট্টগ্রামে আমার এক খালাতো ভাই থাকেন, তার নাম আমি উল্লেখ করছি না। তাকে আমি আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলি। তিনি কিছুটা সময় নেন, সময় নিয়ে আমার একটি চাকরির ব্যবস্থা করে দেন তিনি। চট্টগ্রাম বোট ক্লাবের নিকট 11 নম্বর পতেঙ্গা রোডের আশেপাশে কোথাও একটি রেস্টুরেন্টে আমি চাকরি পাই। আমার কাজ ছিল রেস্টুরেন্টে ব্যবহৃত থালা বাসন পরিষ্কার করা। কাজের সুবাদে আমাকে এই পতেঙ্গা চলে আসতে হয়। রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে ছিল কর্ণফুলী নদী। নদীর পানিতেই থালা বাসন ধুতে যেতে হতো। জোয়ার আসতো, ধীরে ধীরে জোয়ার বাড়তে থাকে। একদিন থালা বাসন ধোবার সময় আমি নিচের দিকে তাকিয়ে আছি, এমন সময় প্রকাণ্ড এক ঢেউ এসে আমার উপর আছড়ে পড়ে। আমি নদীর পাড়ে পড়ে যাই। পানি নেমে যাওয়ার সময় কালো একটি হাত আমার পা ধরে আমাকে নদীতে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। আমার সাথে থাকা বাকি স্টাফরা বিষয়টি খেয়াল করে, আমাকে অনেক কষ্টে টেনে নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসে তারা। আমার পায়ে হাতের আঙুলের ছাপ স্পষ্ট ছিল। সেদিন বাকি স্টাফরাই বাসনপত্র পরিষ্কার করে ফেলে। আমি নদীর পাড়ে বসে বসে এসব নিয়ে ভেবে সময় কাটাই। রাতে বাসায় এসে মাকে ফোন করে সব জানাই। মা আমাকে বলেন হুজুর আমাকে নদী থেকে দূরে থাকতে বলেছিলেন। আমারও মায়ের কথা শুনে বিষয়টি মনে পড়ে। আম্মু আমাকে নদীর আশেপাশে যেতে নিষেধ করেন। আমি আমার খালাতো ভাইকে ব্যাপারটা জানাই। ভাইয়া রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাকে 2 নম্বর গেট এরিয়াতে ট্রান্সফার করার ব্যবস্থা করে দেন। আমি চলে আসি রেস্টুরেন্টের অন্য একটি আউটলেটে। রেস্টুরেন্টের কাছেই একটি মেসে উঠি আমার কলিগদের সাথে, যেন যাতায়াতে কোনো প্রকার সমস্যা না হয়। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমি কাজ করতাম। বাসায় ফিরে আসতে আসতে মোটামুটি রাত 1টার মতো বেজেই যেত। কিন্তু এখানে আমি বেশি দিন শান্তিতে কাজ করতে পারলাম না। রাতে বাসায় ফেরার সময় সমস্যা হতে থাকে। মেসে আসার সময় আমি প্রায় সময় একটি বাচ্চার করুণ কান্নার আওয়াজ শুনতে থাকি। শুধু আমি নই, আমার সাথে যারা কাজ করেন তারাও শুনতে পেতেন এই আওয়াজ। শুরুতে তেমন পাত্তা দেননি, কিন্তু পরে বুঝতে পারলাম সমস্যাটা আমার। ইচ্ছে করেই আমি মাঝের 2 দিন তাদের সাথে বাসায় না এসে একা চলে আসি। আমি সেদিনও কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু তারা এই 2 দিন কোনো কান্নার আওয়াজ শোনেনি। আমি বুঝতে পারি সমস্যাটা হয়তো আমারই ছিল। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড ভয় লাগতো আমার। একসময় বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। বাসা খুঁজতে থাকি। মন মতো একটি বাসা পেয়েও যাই। বাসার পাশেই ছিল ছোট একটি মসজিদ। বাসা চেঞ্জ করার সাথে সাথে সমস্যাটাও কমে যেতে থাকে। ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। আমার কলিগদের কাছ থেকে শুনি ওই রাস্তা দিয়ে যাবার সময় আর নাকি কান্নার আওয়াজ আসে না। আমি মনে মনে সমস্যার সমাধান হয়েছে ভেবে স্বস্তি পাই। আমি নতুন বাসার নিচতলায় থাকতাম, কারণ আমি খেয়াল করেছি আমি যখনই কোনো বাসা নিয়ে ওপরের তলায় থাকতাম তখনই কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। তাই আমি এবারে নিচের তলাতেই বাসা নিই। এই বাসাতেও বেশি দিন থাকতে পারলাম না। আসলে কপাল যখন খারাপ থাকে তখন অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই বিনা নিমন্ত্রণেই সামনে চলে আসে। বাসার পাশের ছোট মসজিদ কমিটি থেকে এই বাসার নিচতলায় মসজিদের গুদাম ঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিশ দেন। আবার শুরু হয় বাসা খোঁজা। খুঁজে খুঁজে এবারেও একটি বাসা পেয়ে যাই। পুনরায় বাসার নিচতলা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। এবার বাসার সমস্যার সমাধান হলেও সমস্যা শুরু হয় আমার চাকরিতে। আমার অফিসের এক কলিগ ছিলেন যিনি বেশ কিছু দিনের জন্য ছুটিতে আমাকে কিছু বিলের কাগজ দেন। কাগজ সব বাংলায় লেখা জন্য আমি কিছুই বুঝতে পারি না। মেসেজ সিন করে রেখে দেই। পরের দিন বস আমাকে এই বিষয় নিয়ে অনেক বকাঝকা করেন আর বলেন এরপর এমন কিছু হলে আমাকে সরাসরি বের করে দেবেন। আমি মুখ বুজে সব সহ্য করি, কেননা এখানে বসের কোনো দোষ নেই, দোষটা তো আমার।
পরের দিন আবার বস আমাকে বিলের কাগজ পাঠান। আমি আবার সিন করে রেখে দেই, কারণ আমি নিরুপায়। বাসায় এমন কেউ নেই যার থেকে সাহায্য নিতে পারি। পরের দিন রেস্টুরেন্টে গেলে বস আমাকে আবার ধরেন। আজ রাগারাগি করেন না, তিনি আমাকে বিলের কাগজ দিয়ে হিসাব করতে বলেন। এবার আমার বাঁচার কোনো পথ থাকে না। বস বুঝে ফেলেন আমি বাংলা পড়তে ও লিখতে পারি না। তিনি আমাকে এর কারণ জিজ্ঞাসা করেন। আমি কোন ক্লাস পর্যন্ত পড়েছি তাও জিজ্ঞাসা করেন। আমি ওনাকে সব খুলে বলি। একটু আগে বলেছিলাম আমি বাসার ওপরের তলায় থাকলে সমস্যা হয়, নিশ্চয়ই মনে আছে আপনাদের। মাঝে মাঝে বাড়তি কিছু কাজের জন্য আমাকে রেস্টুরেন্টের স্টোর রুমে অনেক রাত অবধি কাজ করতে হতো। তখন অনেকেই কমপ্লেইন করত তারা ওপরের তলায় কালো কোনো অবয়বের হাঁটাহাঁটি স্পষ্টভাবে দেখেছে। স্টোর রুম থেকে জিনিসপত্র গায়েব হয়ে যাওয়া এসব দেখেছে। আমি আসার পর থেকেই এসব শুরু হয়েছিল। বস আমার ব্যাপারে জেনে বুঝতে পারেন আমার জন্য এসব সমস্যা হচ্ছে। তিনি আমাকে জব থেকে বের করে দেন আর আমার খালাতো ভাইকে তলব করেন। খালাতো ভাই এসে বসকে অনেক অনুরোধ করেন। তিনি বলেন, ওর ছেলে খুবই ভালো, খুবই পরিশ্রমী, নিজের বাবার মৃত্যুর শোক ভোলার জন্যই চাকরি করছে। বাসায় থাকলে মন মরা হয়ে থাকে, তাই চাকরি করছে যেন মন লেগে থাকে। ওকে অন্তত একটা সুযোগ দিন। আমার খালাতো ভাইয়ের কথা শুনে বস রাজি হয় না, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। খালাতো ভাই আম্মুকে ফোন করে সব জানান। আম্মু বলেন, সমস্যা আমার ছেলের, আমি চাই না এই সমস্যার ভাগিদার কেউ হোক। আমার ছেলেকে আমি তো আর ফেলে দিতে পারি না, ও আমার কাছেই থাকুক, অন্য কারো বোঝা হয়ে ওকে থাকতে হবে না। আম্মু আমাকে নিজের কাছে ডেকে নেন। এভাবেই পার হয়ে যায় দীর্ঘ একটি বছর। যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই পৌঁছে যাই আমি। আবার বেকার ঘরে শুয়ে বসে দিন কাটতে থাকে। বাবার কথা মনে পড়ে সারাদিন, কাজ নেই, তাই এসব নিয়েই ভাবতে হয় সারাদিন। আমি বাসা থেকে দূরে থাকতে চাইতাম শুধুমাত্র আমার মন ভালো রাখার জন্য। ব্যাপারটা শুধু তাই নয়, আমার পরিবারের সুরক্ষার জন্য আমি বাসা থেকে দূরে থাকতে চাইতাম। সমস্যাগুলো তো আমাকে ঘিরেই, তাই আমি চাইতাম আমার জন্য কাউকে যেন এসব নিয়ে ভুগতে না হয়। কিন্তু তা আর হলো না। শান্তিতে যে বাসায় থাকবো সেটাও হলো না। মাঝে মাঝে মনে হয় আমি কি অনেক বেশি অপয়া যদি নাই হব, তাহলে আমার জন্য আমার আশেপাশের মানুষের তো সমস্যা হয় কেন? এই কথা বলার কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন। আর একটু পরিষ্কার হবেন এখন। আমি বাসায় আসার পর শুরু হলো আজব এক সমস্যা। বাসায় আসার কিছুদিন পর থেকেই ওয়াশরুমে গোসল করতে যেয়ে বাধে বিপত্তি। আমি যখনই গোসল করতে যেতাম শাওয়ার থেকে পানি পড়ার সাথে সাথে আসতো লাল রং। শুরুতে ভেবেছিলাম হয়তো শাওয়ারের পাইপের ভেতরে মরিচা পড়েছে, জন্য পানির রং কিছুটা লাল হয়ে গেছে। কিন্তু না, ধীরে ধীরে এই ধারণাও পাল্টে গেল। প্রতিনিয়ত পানির লালচে ভাবটা বাড়তে শুরু করলো। আমি জানি না কিভাবে। এক পর্যায়ে পানির বদলে বের হতে থাকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। আমি ভয় পেয়ে যাই। এতদিন কারোর সাথে ব্যাপারটা শেয়ার করিনি, কিন্তু আজ ভয়ে আম্মুকে বলি। আম্মু ওয়াশরুমে এসে দেখেন স্বাভাবিকভাবেই শাওয়ার থেকে পানি ঝরছে, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গায়ে শাওয়ার থেকে ঝরে পড়া রক্তের দাগ একেবারে সুস্পষ্ট। এই দাগ না থাকলে কেউ হয়তো আমার কথা বিশ্বাসই করতো না। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, যখনই আমার গায়ে লেগে থাকা রক্তের ফোঁটায় আমার মা হাত দেন, তখনই তা পানিতে পরিবর্তিত হয়ে যায়। আমার ভাবি এই অবস্থা দেখে খুব ভয় পান। বাসায় পুরুষ মানুষ বলতে আমি একাই। আমার ভাইয়াকে চাকরির সুবাদে বাইরে থাকতে হয়। এমত অবস্থায় আমার করণীয় কি আমি সত্যিই বুঝতে পারছিলাম না। নিজেকে অভিশপ্ত মনে হতে থাকে। আমি খোদ নিজে যেন আমার নিজের অভিশাপ নিয়ে এসেছি। সেই অভিশাপের থেকে আমার পরিবার কখনো মুক্তি পাবে কিনা আমার জানা নেই। ভাবি আমাকে বাসায় আর রাখতে চাইলেন না। আমি এতে বেশ কষ্ট পেলাম, কেননা নিজের পরিবারের মানুষ আমাকে ভয় পাচ্ছে, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, আমাকে দূরে সরিয়ে দিতে যাচ্ছে। আমার কি দোষ বলতে পারেন? ছোট থেকে বড় হলাম সবার থেকে দূরে অন্য এক দেশে। দেশে ফিরে সবাইকে যে আপন করে নেব সেটাও কপালে সইল না। এমন জীবন কি কখনো কেউ চায়? চায় না। আমিও চাইনি, কিন্তু পেয়েছি। কেন পেলাম তা জানি না, কখনো হয়তো জানতেও পারবো না, আর জানতেও চাই না।
এসব ঘটনার পর আমার ভাইয়াকে সব জানানো হয়। ভাইয়া আসেন ব্যাপারটা দেখার জন্য। তাই আরও কয়েকদিন আমাকে বাড়িতেই থাকতে হলো। আমাদের বাসায় 3 রুম ছিল। এক রুমে আমার আম্মু, অন্য রুমে ভাবি থাকতেন, আরেকটি রুমে থাকতাম আমি। রুম থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেই। ভাইয়া আসেন, এসে বুঝতে চান এসব কি আদতেও সত্যি কিনা। আমাকে গোসল করতে পাঠানো হয়। রক্ত দেখে আমি ভাইয়াকে ডাকি। ভাইয়া ভেতরে এসে দেখেন আমার গায়ে ফোঁটা ফোঁটা রক্ত। সেই ফোঁটায় হাত দিতেই তা আবার পানিতে পরিণত হচ্ছে। ভাইয়া বুঝতে পারেন তিনি যা শুনেছেন সবই সত্যি। বাসার পরিবেশ কেমন যেন থমথমে হয়ে যায়। আমার জন্যই সেটা হয়। পরবর্তীতে এক হুজুরকে নিয়ে আসা হয়। তিনি বাসায় এসে বলেন এটা নাকি কোনো সমস্যাই না, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ভাইয়ার ছুটিও প্রায় শেষের দিকে। মাত্র 5 দিনের ছুটি নিয়ে তিনি এসেছিলেন। এই হুজুরকে নিয়ে এসে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে বেশ কয়েকজন হুজুরকে আনা হয়, কিন্তু তারা কোনো সমস্যা খুঁজে পান না। আমি বুঝতে পেরে গেলাম এই সমস্যাগুলো আমার সাথেই এই বাসা থেকে চলে যাবে। এটাই সমাধান। আমি সিদ্ধান্ত নেই এই বাসা থেকে দূরে কোথাও চলে যাব। আবার চাকরি খুঁজতে থাকি ফেসবুকের গ্রুপের মাধ্যমে। কিছুদিন পর চাকরি পেয়েও যাই। নিজের বাসা এবং পরিবারকে ত্যাগ করে চলে যাই অন্যত্র। সেখানে গিয়েও আমি রেহাই পেলাম না। শাওয়ারে রক্ত আসার ব্যাপারটা প্রতিনিয়তই ঘটে চলেছে। এদিকে আম্মু বারবার বলছেন আমি বাসায় থেকে কেন চাকরি করছি না, দূরে থাকার কারণ কি। যত যাই হোক, উনি আমার মা। আমার জন্য ওনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও তিনি আমাকে ফেলে দেবেন না। কিন্তু সন্তান হিসেবে আমি তো আমার মাকে জেনে বুঝে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আর তাই আমি আম্মুকে বলি যাতায়াতের সমস্যার জন্যই আমি দূরে থেকে চাকরি করছি। আম্মু মেনে নিয়েছিলেন। মনে মনে হয়তো আসল কারণটা জানতেন তিনি, কিন্তু কখনোই কিছু বলেননি। এই চাকরি থেকে কিছুদিন পরই আমার মন উঠে যেতে শুরু করলো। একে তো বাংলা পড়তে লিখতে পারি না, তার উপর এসব লেখাপড়ার কাজই দেয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। অন্য কারো সাহায্যে কয়দিন চলবো? প্রতিদিন একই বাহানা কি ডালা যায়? বাসাটাও ছিল চাকরির স্থান থেকে কিছুটা দূরে, তাই যাতায়াতেরও সমস্যা হতো। একটা মানুষের জীবনে এত কিছু একসাথে সামাল দেয়া আসলেই অসম্ভব। খুব অসহ্য লাগতে শুরু করে। জীবনের প্রতি আমার মায়া ধীরে ধীরে কমে আসতে শুরু করে। তবুও বেঁচে থাকতে হবে জন্য এসবের সাথে নিজেকে মানানোর চেষ্টা করি। ফল পাইনি তেমন। চাকরির স্থানে কথা বলে আগ্রাবাদে ট্রান্সফার করার কথা বলি। ভয়ে ভয়ে বসকে বলি। বস কিছুদিন অপেক্ষা করতে বলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটে। ট্রান্সফার নিয়ে চলে যাই আগ্রাবাদে। আগ্রাবাদে যে রেস্টুরেন্টের আউটলেটে আমি কাজ করতাম, সেখান থেকেই আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মনে মনে খুশি হলাম, কেননা বাসা খোঁজার ঝামেলা নেই। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার বেলাও তাই হলো। আমি যে বাসা পেয়েছিলাম, আমি সহ 2 জন, অর্থাৎ আমরা 3 জন থাকতাম। আমি রুমে ওঠার পর আমার বাকি 2 রুমমেট একটি আজব ব্যাপার লক্ষ্য করতে থাকে। আমরা ঘুমালেও বাইরে থেকে ল্যাম্পপোস্টের আলো এসে রুমের ভেতরে অন্ধকার কিছুটা কেটে যেত, কিন্তু আমি আসার পর আমি যেখানে থাকতাম সেখানে যেন অন্ধকার বাড়তে শুরু করে। রাতে যেন আমার রুমমেট পানি আনার জন্য বাতি জ্বালাতো, তখন আমার জায়গায় নাকি অস্বচ্ছ ধোয়ার মতো একটা কুণ্ডলি দেখতে পেত তারা। বাতি জ্বালানোর 3-4 সেকেন্ড পরে আস্তে আস্তে সেই কুণ্ডলি পাকানো ধোঁয়া সরে যেতে থাকে। এর আগে নাকি আমাকে দেখা যেত না। মোদ্দা কথা, বাতি জ্বালানোর 3-4 সেকেন্ড পর আমাকে দেখা যেত, এর আগে না। ব্যাপারটা নিয়ে তারা বেশ ভয় পেত, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিতাম না। বলতাম এটা তেমন কিছু না, উল্টাপাল্টা কিছু মাথায় আসতো, যা আসতো তাই বলে বোঝানোর চেষ্টা করতাম। আর এসব নিয়ে কারোর সাথে আলোচনা করতে বারণ করতাম। ওরা আমার কথা বিশ্বাস করতো কিনা আমি বুঝতাম না। ওদের দিকে তাকালে বোঝা যেত ওদের মনে অনেক প্রশ্ন আছে, যার উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তারা আমাকে ভালো একজন হুজুর দেখাতে বলেন। আমি তাদের মনের শান্তির জন্য হুজুর নিয়ে আসি বাসায়। হুজুর এসে বলেন বাসায় কোনো সমস্যা নেই। আমি জানতাম হুজুর এমন কিছুই বলবেন, কেননা হুজুরই সমস্যা ধরতে পারছিলেন না। তাই এক প্রকার সাহস করে আমি হুজুরকে নিয়ে আসি। হুজুর চলে গেলে তাদেরকে বলি, কি বলেছিলাম না কোনো সমস্যা নেই, এখন বুঝতে পারলে? তবুও তোমাদের কথা মতো হুজুরকে বাড়ি বন্ধ করে দিতে বলেছি। বাড়ি বন্ধ করে দিয়ে গেছেন উনি। এবার খুশি তো নাকি, না এখনো ভয় করছে?
আমার কথার উত্তরে তারা মলিন মুখেই বলে আর ভয় করছে না। এই যাত্রায় রক্ষা পেলাম কোনোভাবে, কিন্তু রেহাই পেয়েও যেন পেলাম না। একদিন সকালে গোসল সেরে আসার পর আমার গায়ে লেগে থাকা রক্তের ফোঁটা দেখতে পায় তারা মারাত্মক ভয় পায়। চোখের সামনে আমিও রক্ত দেখতে পাচ্ছিলাম, কিন্তু গোসলের সময় শাওয়ার দিয়ে কোনো রক্ত আসেনি। তাহলে আমার গায়ে রক্ত কিভাবে এলো? কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই, বড্ড দেরি হয়ে গেছে। সেদিনই নিজের সব কিছু গোছগাছ করে এই চাকরিটা ছেড়ে চলে আসি চকবাজারের বাসায় আম্মুর কাছে। আমার হঠাৎ এভাবে চলে আসায় আম্মু অবাক হন, কি হয়েছে জিজ্ঞাসা করেন, কিন্তু আমার কাছে দেবার মতো কোনো উত্তর ছিল না। কিছু হয়নি বলেই বাসায় থাকতে শুরু করলাম আবার। তখন গ্রীষ্মকাল চলছিল, সূর্যের প্রচণ্ড তাপ যেন সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। এমনই এক গরমের সন্ধ্যায় আমি আর আম্মু বসে গল্প করছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম, কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম আশেপাশে সবখানেই বিদ্যুৎ আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম শুধু আমাদের বাসাতেই বিদ্যুৎ নেই। বাড়িওয়ালাকে জানানো হলো, তিনি ইলেকট্রিশিয়ানকে ফোন করে আসতে বললেন। ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানান। প্রচণ্ড গরমে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আম্মু ঘরের সব জানালা খুলে দেন। বাইরে এক ফোঁটা বাতাসও নেই যে জানালা দিয়ে বাতাস এসে ঘরটা একটু ঠান্ডা করবে। তাই আমি আম্মুকে ব্যালকনির দরজা খুলে দেব কিনা জিজ্ঞাসা করি। আম্মু নিষেধ করেন। আমি এর কারণ জানি না, কিন্তু গরম সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমি ব্যালকনির দরজা খুলে দেই। বেলকনিতে গিয়ে দাঁড়াই। হঠাৎ দূর থেকে মনে হলো কোনো একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। আশেপাশের বিদ্যুৎ থাকায় সেই আলোতে আমি ব্যাপারটি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি ভয়ে ভেতরে চলে যাবার আগেই কালো অবয়বটি আমার গলা সজোরে টিপে ধরে। আমার দম আটকে আসছিল, সারা শরীর থরথর করে কাঁপছিল, প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আমি। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন। হঠাৎ মনে হলো আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ মেলে দেখি আম্মু আমার সামনে বসে, আমার চোখে মুখে তিনি পানি দিচ্ছেন। একটু স্বাভাবিক হলে আম্মুকে জিজ্ঞাসা করি, আম্মু ওইখানে কি করছিলেন? আম্মু বলেন তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় আমার গোঙানোর আওয়াজ শুনে উনি আসেন। উনি বেলকনিতে এসে দেখেন আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব জোরে জোরে কাঁপাকাঁপি করছি। আম্মু আমাকে ধাক্কা দিলে আমি মেঝেতে পড়ে যাই। আমাকে আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করেন। আমি তেমন কিছু বলিনি। প্রায় 2 ঘন্টা পর বিদ্যুৎ আসে। বিদ্যুৎ এলে আম্মু খেয়াল করেন আমার গলায় অনেক বড় বড় 2টি ফ্যাকাশে দাগ। আম্মু আমাকে জিজ্ঞাসা করলে আমি সব কিছু খুলে বলি। আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে বলে জানাই। আম্মু আল্লাহ আল্লাহ করতে শুরু করেন আর 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে আমার গলায় ফু দেন। আশ্চর্যজনকভাবে আমার গলার ব্যথা সাথে সাথেই ভালো হয়ে যায়, কিন্তু গলায় সেই বড় 2টি দাগ রয়ে গিয়েছিল। এই গরমের মধ্যেও গলায় মাফলার পরে থাকতে হয়েছে, যেন আমাকে কেউ দাগ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে না পারে। এই ঘটনার পর আমি বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়ি। সর্দি, কাশি, জ্বর লেগেই থাকতো। ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার গলার দাগ দেখে বলেন গলায় ব্যথা আছে কিনা। আসলে আমার ব্যথা একেবারে ভালো হয়ে গিয়েছিল তেমনও না। রাতে ঘুমানোর পর প্রচণ্ড ব্যথা হতো। আমি ব্যথায় জেগে উঠতাম। ডাক্তার ব্যথার ওষুধ দেন আর বলেন এই ব্যথা থেকেই আমার জ্বর হয়েছে, আর জ্বর থেকেই সর্দি কাশির আগমন। নিয়মিত ওষুধ সেবন করছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। আমার অবস্থার উন্নতি হলে আম্মুর সাথে বেশ কিছু নতুন সমস্যার শুরু হয়। আমি মাঝে মাঝে খেয়াল করতে থাকি আম্মু যেন নিজের মধ্যে থাকেন না। ওনাকে কয়েকবার ডাক দিলেও সাড়া পাওয়া যায় না। একদিন আম্মু সন্ধ্যায় রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি আমার রুমে শুয়ে আরাম করছিলাম। এমন সময় হঠাৎ এক পোড়া গন্ধ আমার নাকে ভেসে আসে। আমি রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরের সামনে গিয়ে দেখি আমার ভাবি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর আমার মাকে ক্রমাগত মা মা বলে ডেকেই চলেছেন, কিন্তু আম্মু কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। আমি রান্নাঘরে ঢুকে আম্মুকে ধাক্কা দিলে আম্মুর চেতনা ফেরে। চুলার দিকে তাকিয়েই দেখি চুলায় চাপানো পাতিল পুড়ে গন্ধ বের হচ্ছে, আর সাথে সাথেই উৎপন্ন ধোঁয়ায় ভরে যাচ্ছে রান্নাঘর। সাথে সাথে চুলা বন্ধ করে পাতিলটি পানিতে রেখে আম্মুকে নিয়ে রুমে যাই। আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করি, কিন্তু আম্মু তেমন কিছুই বলতে পারেন না। আসলে তিনি জানেনই না তার সাথে কি ঘটেছে। এসব নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে যাই। কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছিল না।
তাই শেষমেশ আমার দাদাকে জানানোর সিদ্ধান্ত নেই। দাদার সাথে ফোনে যোগাযোগ করি, ওনাকে সব কিছু খুলে বলি। আমার দাদা কিছুদিন সময় নেন। মূলত তিনি ভালো কোনো হুজুরের খোঁজ করার জন্য সময় নিয়েছিলেন। আমার দাদা অনেক কবিরাজ, হুজুর, ইমামের সাথে কথা বলেন, কিন্তু কেউই আসল সমস্যা বুঝতে পারে না। কি হয়েছে, কেন হচ্ছে, ওনারা সঠিকভাবে বলতে পারেন না। যদি কোনো ইমাম আমাদের বাড়িতে আসেন সমস্যা সমাধানের জন্য, তাহলে তিনিও এক পর্যায়ে পিছিয়ে যান। এর পেছনে রয়েছে একটি কারণ। এখন পর্যন্ত যারা সাহায্য করতে আমাদের বাড়িতে এসেছেন, অর্থাৎ যারা নিজেদের সবার সামনে উপস্থাপন করছেন, সবার সাথে একটি অদ্ভুত সমস্যা হতো। সমস্যাটি হলো, ওনাদেরকে একটি স্বপ্ন দেখানো হতো। ওনারা প্রত্যেকেই এই একই কথা জানিয়েছেন। সব শেষে যে ইমাম এসেছিলেন তিনি বলেন, গভীর রাত তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ তিনি স্বপ্নে দেখেন কেউ ওনাকে কিছু একটা বলছে। কথাগুলো এমন ছিল, আমার রাস্তায় কাটা হয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছিস, তোকে মেরে আমার কোনো লাভ নেই, তোকে শেষ সুযোগ দিচ্ছি, ওই পরিবারের কাউকে কোনো প্রকার সাহায্য করতে যাস না, সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার আর সেটাও করতে আসবো না। এই স্বপ্ন দেখে আমি প্রচন্ড ভয়ে বিচলিত হয়ে পড়ি। সেদিন রাতে তিনি আবছা একটি কালো ছায়াকে রুমের এদিক থেকে ওদিকে চলে যেতে দেখেছেন। তিনি এসব কথা আমার দাদাকে ওনার বাসায় ডেকে বলেছেন। এই ঘটনার পর তিনিও আর আমাদের বাসায় ছায়া অবধি মারাননি। অনেক মানুষের কাছে আমরা একটু সাহায্যের জন্য গিয়েছি, কিন্তু কেউই কিছু করতে পারেননি। আসলে সবই আমাদের কপাল। কপালের দোষ দিচ্ছি কেন? এটা আসলে আমাদের প্রাপ্য ছিল, তাই হয়তো। কিন্তু কেন? প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছি। আমার দাদা অনেকের সাথে কথা বলে এবং দেখা সাক্ষাৎ করার পরেও কোনো সুবিধা করতে পারছিলেন না। তিনি আমার মামাকে জানান। আমার দাদা আর নানা বাড়ি অনেকটা কাছাকাছি হওয়ায় দাদা নিজে আমার নানার বাড়িতে গিয়ে আমার মামাকে সব জানান। আমার মামাও খোঁজ করতে শুরু করেন। কিছুদিন খোঁজ করার পর আমার মামা এক হিন্দু তান্ত্রিকের সন্ধান পান। আমার মাকে মামা তান্ত্রিকের কথা জানান। তান্ত্রিকের কথা শুনে আমার মা কিছুতেই রাজি হন না। তিনি হিন্দু তান্ত্রিকের ওপর ভরসা করতে নারাজ। ছোট্ট একটা কথা বলছি, আমার কথায় কেউ নারাজ হবেন না। আমরা সকলেই নিজ নিজ ধর্মে বিশ্বাসী, তাই ভিন্ন ধর্মের কারো কাছে কোনো কিছু সমস্যা নিয়ে প্রকৃতপক্ষে আমরা যেতে চাই না। আশা করছি আমাকে ভুল বুঝবেন না। ঘটনায় ফিরে আসি। আমার মায়ের সাথে সাথে আমার দাদাও এই ব্যাপারে আপত্তি জানান, কিন্তু আমার মামার জোড়াজুড়ির জন্য সেই তান্ত্রিকের সাথে পরবর্তীতে আমাদের কথা হয়। আম্মু একদিন সময় নিয়ে মামার কথাই মেনে নেন। আমার মামা তান্ত্রিকের সাথে কথা বলতে গেলে তান্ত্রিক সব শুনে বলে, এটা তেমন কোনো বড় সমস্যা না, এসব সমাধান আমার কাছে আছে। এর জন্য আমার কিছু জিনিস লাগবে। আপনার বোন আর ভাগনার ব্যবহৃত কাপড়, তার মাথার এক মুষ্টি চুল, হাতের নখ এনে দিতে হবে আমাকে। আমি কাজ করে দেব এসব হাতে পেলেই। দেরি করবেন না, যত দেরি করবেন সমস্যা ততই বাড়বে। আমার মামা বাসায় এসে আমার মাকে ফোন করে এসব কথা জানান। আমার মা এসব নিয়ে সন্দেহপ্রবণ হয়ে পড়েন। আমার দাদাও আমার মায়ের মতোই তান্ত্রিককে সন্দেহ করছিলেন। তান্ত্রিকের কাছে এসব না দেওয়ার জন্য আমার মামাকে অনেক বোঝানো হয়, কিন্তু আমার মামা কিছুতেই রাজি নন। তিনি তান্ত্রিকের চিকিৎসা নেবেনই, আর তাই তার একটি কথা, আমার বোন আর ভাগনার এই কষ্ট আমি আর দেখতে পারছি না। কিন্তু আমার দাদা এই বিষয়টি একেবারেই ছেড়ে দিতে পারছিলেন না। তিনি গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সেই তান্ত্রিকের ডেরায় যান। সেখানে গিয়ে তিনি সেই তান্ত্রিককে ভয় দেখান। আমার দাদা তাকে আমাদের কাপড়, চুল, নখ দিয়ে কি করবেন জিজ্ঞাসা করলে তান্ত্রিক বলে, আমাকে মারবেন না, আমি বলছি, সব বলছি। আমি এসব দিয়ে কালো জাদু করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম শয়তানের সাথে সওদা করতে, আপনার পুত্রবধূ আর আপনার নাতির জীবন উৎসর্গ করতে। বিনিময়ে আমি ক্ষমতা লাভ করার ইচ্ছা প্রকাশ করি। আমাকে ক্ষমা করে দিন। আমি এখান থেকে চলে যাব, ফিরে আসবো না। ছেড়ে দিন, দোহাই লাগে। দাদার সাথে থাকা লোকজন তান্ত্রিকের কথায় ক্ষুব্ধ হন। তাকে মারধর করারও চেষ্টা করতে যাওয়া হয়, কিন্তু আমার দাদা নিষেধ করেন। তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয় 8 থেকে 10 বছরের জন্য, ছেলে সহ। আসলে বিপদে পড়লে অনেক সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করি আমরা। আমাদের ভাগ্যটাই খারাপ। এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক মুখোশধারী মানুষের সাথে পরিচয় হয়।
তাই দাদা আমার ওপর ভরসা না করে খুব সতর্কতার সাথে ভালো কোনো হুজুর খুঁজতে থাকেন। এদিকে আমি আম্মুর সাথে থাকছি 3 মাস যাবৎ। এখানেও সমস্যা লেগেই রয়েছে। বাসায় ঠিকমতো পানি থাকে না, আর কোনো কারণ ছাড়াই গ্যাস হুট করেই চলে যায়, সংযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়। মিস্ত্রি ডেকে আনলে তারা সব পরীক্ষা করে জানাতো কোনো সমস্যাই খুঁজে পায়নি। মিস্ত্রি এলেই সব ঠিক থাকতো। এর আগে এমন সমস্যা প্রতিনিয়ত লেগেই ছিল। আমার ভাইয়া প্রতি মাসে বাজার করার জন্য টাকা পাঠাতেন। সেই টাকা নিয়ে বাজার থেকে ভালো টাটকা জীবিত মাছ কিনে বাসায় আনলে মাছ থেকে পচা দুর্গন্ধ বের হতো। মাছ বের করে দেখা যেত আসলেই সেই মাছ পচে গেছে। মাংস নিয়ে আসলেও এমনটাই হতো। আবার খাবার রান্না করে দুপুরে খেয়ে রাতের জন্য রাখলে দেখা যেত খাবারের ভেতর তেলাপোকা, অথচ খাবার খুব ভালোভাবে চেক করা হতো। মাঝে মাঝে খাবার পচে পোকাও বের হয়ে যেত। দেখে মনে হতো 1 সপ্তাহের বাসি খাবার যা গলে পচে পোকা ধরে আছে, কিন্তু খাবার রান্না করা হয়েছে 4-5 ঘন্টা আগে। এই সমস্যাগুলো ছিল আমাদের নিত্যদিনের সমস্যা। এসব চলতে চলতে আমার দাদা রাজশাহীর এক হুজুরের সন্ধান পান। হুজুরের নাম আব্দুল মুতালিব। তিনি রাজশাহী কোন একটা মসজিদের কথা বলেছেন, সেই মসজিদে তিনি কাজ করেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন। তিনি আমার দাদার কাছ থেকে আমাদের সমস্যার সব কিছু শোনেন, সব শুনে 1 সপ্তাহ সময় চান। হুজুরের সাথে আমার দাদাই ফোনে যোগাযোগ করতেন। 1 সপ্তাহ পর হুজুর আমার দাদাকে ফোন করে বলেন, আমার জন্যই আমার মায়ের এই সমস্যাগুলো হচ্ছে। আমি মায়ের সাথে না থাকলে আমার মায়ের তেমন কোনো সমস্যা হবে না। আসলে এই কথাটা সত্যি। আমিও খেয়াল করেছি, আমি না থাকলে মায়ের কোনো সমস্যাই হয় না। আর তাই আরও একবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হলো আমাকে। একে একে সব চাকরি ধরছি আর ছাড়ছি। অনেকে ভাবতে পারেন চাকরি পাওয়া কি এতটাই সহজ যে একের পর এক চাকরি ছাড়ছি আর নিচ্ছি। আসলে আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব কঠিন কিছু নয়। কয়েকজন পরিচিত বড় ভাই ছিল যাদের সাথে ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচয়। রেস্টুরেন্টে প্রায় সব সময়ই আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব বেশি কঠিন নয়, কারণ এগুলো সবসময়ই ওয়েটার, ক্লিনার, কুকের জন্য প্রয়োজন লেগেই থাকে প্রত্যেকটা জায়গায়, এবং আমিও সেই কাজই করতাম। তাই এই সেক্টরে চাকরি পেতে আমার কোনো সমস্যা হয়নি। বাসা ছেড়ে চলে আসি আমি নতুন চাকরিতে। একটি কফি শপে চাকরি পাই, আর যার অবস্থান ছিল হালিশহর A ব্লকে। চাকরিস্থলের কাছাকাছি একটি রুমে বাসা নিয়ে থাকতে শুরু করি। ভালোই চলছিল এখানে সব কিছু। আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো এইবার একটু শান্তির মুখ দেখব। 4-5 মাস কোনো সমস্যাই হয়নি, বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। আমার ডিউটি সপ্তাহের প্রতিদিনই ছিল। মাঝে মাঝে হুটহাট কিছু বন্ধ পেতাম, কিন্তু তার পরিমাণও ছিল বেশ কম। এক শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় আসি। দুপুরে ডিউটিতে যাওয়ার সময় থাকলেও নামাজ পড়ে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। তাই বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আমি ডিউটিতে না গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি। এদিকে 3টার পর আমার বস আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন আমি এখনও ডিউটিতে আসিনি কেন, আমার কি শরীর খারাপ কিনা। আমার সাথে তিনি বেশ রাগারাগি করেন এবং বকাঝকাও করেন, কিন্তু আমার কথা শুনে তিনি বুঝতে পারেন আসলে আমি কিছুটা অসুস্থ। তাই সেদিন আমাকে তিনি ছুটি দিয়ে দেন। আমার চোখে প্রচুর ঘুম থাকলেও আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। বারবার শুধু এপাশ ওপাশ করে যাচ্ছিলাম। অবশেষে 5টার পর আমার চোখ লেগে আসে। আমি ঘুমাতে যাই। ঘুমের মধ্যে আমি একটি বেশ বাজে স্বপ্ন দেখি। আমি দেখি কালো একটি অবয়ব আমার স্বপ্নে এসে দেখা দিচ্ছে। সে আমাকে বলছে, বলেছিলাম না আমি আবার ফিরে আসব, বলেছিলাম আমি ফিরে আসব। আমি কথা রেখেছি, আমি ফিরে এসেছি। এবার কোথায় যাবি? কে তোকে বাঁচাবে? হুজুর আমাকে যে তাড়িয়ে দিয়েছিল, না না, সে এবার আর আসবে না। এলেও কিছুই করতে পারবে না। কি করবি? পালাবি? কোথায় পালাবি? এই কথা বলে কালো অবয়বটি আমার কাছে আসতে শুরু করে। ভয়ে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে আমি দেখি আমার শরীর ঘামে জপজপ করছে, আর আমার সামনে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া এদিক ওদিক ঘোরাফেরা করছে। 2-3 মিনিট পর আমার কানে ভেসে আসে মাগরিবের আজান। আমি কিছুটা স্বস্তি অনুভব করি। আমার মাথার উপরে ফ্যান চলছিল, কিন্তু আমার গায়ের ঘাম শুকাচ্ছিল না। আমি একটু স্বাভাবিক হবার জন্য বাসার বাইরে বের হয়ে আসি। বাসার গেটের সামনে দাঁড়িয়ে স্বপ্নের কথা আর কুণ্ডলি পাকানো ধোঁয়ার কথা ভেবে চলেছি। এমন সময় আম্মুর ফোন থেকে কল আসে।
আম্মু বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ, যা আমাকে জানানো হয়নি। আমার বোন, আমার দুলাভাই চট্টগ্রাম আছেন জানতে পারি। আপু আর দুলাভাই রাজশাহীতে থাকতেন, সেখানে আমার দুলাভাইয়ের একটি স্টুডিওর দোকান ছিল। আম্মুর এই অবস্থার জন্যই আমার বোন আমার দুলাভাইকে চাপ দিতে শুরু করেন আম্মুর কাছে আসার জন্য, কিন্তু আমার দুলাভাইকে মানানো যাচ্ছিল না কোনোভাবেই। এক পর্যায়ে আম্মুর অবস্থার আরও অবনতি হলে আমার দুলাভাই রাজি হন চট্টগ্রামে শিফট করতে। দুলাভাই নিজের স্টুডিওর দোকান বিক্রি করে দিয়ে চট্টগ্রামে চলে আসেন একেবারে। এখানে এসে নতুন ব্যবসার কাজ শুরু করেন। আমি কিছুটা খুশি হই, কেননা আমার মাকে দেখাশোনা করার জন্য আমার আপু রয়েছেন এখন। এইটা ভেবে প্রায় এক সপ্তাহ আমার সাথে ছোটোখাটো কিছু সমস্যা হয়, যা উল্লেখযোগ্য তেমন কিছু নয়, তাই সে ব্যাপারে কিছু বলছি না। এই সমস্যাগুলোর জন্য আমি আর একা থাকতে সাহস পাই না। আমার কলিগদের সাথে তাদের মেসে উঠি। সেখানে ছোট একটা রুম ফাঁকা ছিল, সেই রুমে গিয়ে আমি আমার কলিগদের সাথে থাকা শুরু করি। সমস্যাগুলো ধীরে ধীরে কেটেও যায়। বেশ কিছুদিন পর আমার কফি শপ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমিও খেলার জন্য আগ্রহ প্রকাশ করি। খেলার দিন আমি স্বাভাবিকভাবেই সবার সাথে মাঠে নামি, কিন্তু বেশিক্ষণ খেলতে পারলাম না। 2-3 মিনিট খেলার পরেই আমার বুকে প্রচণ্ড চাপ অনুভব করতে থাকি। আস্তে আস্তে চাপ বেড়েই চলল। এক পর্যায়ে আমার জন্য খেলা প্রায় অসম্ভব হয়ে গেল। শ্বাসকষ্ট শুরু হলো। মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে তার শরীরের সব ওজন আমার বুকের ওপরে স্থাপন করেছে। খেলা ছেড়ে উঠে গেলাম। আমার কলিগদের আমি সবই জানাই। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি একা যেতে পারবো কিনা। আমি একাই চলে আসি। আমার বাসা থেকে খেলার মাঠের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু সেই পথে দিয়ে হেঁটে আসা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আমি রিক্সা নিয়েই বাসায় ফিরি। বাসায় চাবি ছিল একটি, আমি চাবি নিয়ে চলে আসি, কেননা বাসায় তখন কেউ ছিল না। সবাই টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিল। বাসায় এসে আমি দরজা খোলাই রাখি, কেননা আমি জানি আমার কলিগদের কাছে চাবি নেই। আমার শরীরটাও বেশ খারাপ, শুয়ে পড়লে ঘুমিয়ে যেতে পারি, আর ঘুমিয়ে পড়লে দরজা খোলা সম্ভব হবে না। দরজা খোলাই রাখি। রুমে গিয়ে পানি পান করি। ঘুমের মধ্যে আবারও বাজে স্বপ্ন দেখতে শুরু করি। এবার সেই কালো অবয়ব আমার সামনে এসে বলছে, তোকে নিয়ে আর আমার কোনো কাজ নেই। তুই বেঁচে গেলি, কিন্তু তোর সন্তানকে বাঁচাতে পারবি না। আমার আর তোকে চাই না, তোর সন্তানকে চাই। এই স্বপ্ন দেখে আমি ঘুম থেকে জেগে উঠি। নতুন আবার এই কোন বিপদ ঘনিয়ে আসছে আমি বুঝতে পারলাম না। এদিকে ক্রমাগত দরজা ধাক্কানোর আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি তো দরজা খুলেই রেখেছিলাম। তাহলে দরজা ধাক্কাচ্ছে কে? উঠে গিয়ে চেক করে দেখি কলিগরা দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দিতেই তারা আমাকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করে। আমি কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাই। আমি বুঝতে পারি এবারও এদের সাথে আমার থাকাটা ঠিক হচ্ছে না। পরে এদের সাথে আগের মতো কিছু হলে এখান থেকেও আমাকে পালিয়ে যেতে হবে। তাই আমি আম্মুর কাছে চলে যাই। যেখানেই যাই না কেন কোনো না কোনো সমস্যা বহন করে নিয়ে যাই। মায়ের ভালোর জন্য নিজের বাসা ছেড়ে অন্যের বাসায় থাকি, আর অন্যের ভালোর জন্য তাদের বাসা ছেড়ে নিজের বাসায় আসি। এই আমার জীবন। বাসায় এসে আম্মুকে সব বলি। আম্মু বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তিনি আমার বিয়ের জন্য বেশ কিছুদিন আগে থেকেই মেয়ে দেখা শুরু করেছিলেন। আম্মু আমার কথা শুনে দাদাকে সব জানান। দাদা রাজশাহী সেই হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুর কিছুদিন সময় নেন। এর মধ্যে আমার মায়ের একটি মেয়েকে বেশ পছন্দ হয়। কথাবার্তাও শুরু করে দিয়েছিলেন আম্মু। বলতে গেলে সবই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বিয়েটা হলো না। কারণ রাজশাহীর হুজুর ফোন করে বলেন এই মুহূর্তে আমার বিয়ে দিলে বিপদ আরও বাড়বে। ইফরিত আমার বংশধর নিতে চাইছে। এই বিয়ে হলে ইফরিতের জন্য সুবিধা হবে, তাই বিয়ে দিতে মানা করেন তিনি, এবং বলেন তিনি আমাদের কাজ আর করতে পারবেন না। এই কাজ করলে ওনার সমস্যা হবার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, উনি আমাদেরকে পুনরায় ওনাকে ফোন করতে নিষেধ করে দেন, আর বলেন তিনি রাজশাহী ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, ওনাকে যেন খোঁজার চেষ্টা না করা হয়। তিনি আরও বলেন তিনি আমাদের নম্বর কাউকে দিয়েছেন যারা আমাদেরকে সাহায্য করতে পারবে। আমাদেরকে নাকি ওনারা যে কোনো বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা হলে ফোন করবেন। আমার বিয়ে ভেঙে যাওয়ায় মেয়ের পরিবার বেশ অপমানিত হয়। তাদের পরিবার বেশ গরিব ছিল, তাই তারা ধরে নেয় গরিব বলেই আমরা বিয়েটা ভেঙে দিয়েছি।
আমার মা বিয়ে না দেওয়ার কারণ হিসেবে বলেন তিনি আমাকে বিদেশ পাঠাবেন চাকরির জন্য। মেয়ের পরিবার এই কথা শুনে কালিমা পরিয়ে রাখার কথাও বলে, কিন্তু আমার মা রাজি হন না। তিনি বলেন তিনি ছেলের বউকে তার বাপের বাড়িতে রেখে যেতে চান না। আমার বিয়ে ঠিক হওয়া আর ভেঙে যাওয়া নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো থেকে রেহাই পাননি আমার দাদাও। ওনাকেও অনেকে জিজ্ঞাসা করেছে কেন আমার বিয়েটা হলো না। প্রতিবার আমার দাদাকে মিথ্যা উত্তর দিতে হয়েছে, কারণ আসল সমস্যা জানলে এই জীবনে আমার বিয়ে হবে কিনা সেটা নিয়ে তাদের মনেও সন্দেহ ছিল। বিয়ে সংক্রান্ত কাজে আর কলিগদের সমস্যা থেকে বাঁচার জন্য আমি চাকরি থেকে 10 দিনের ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ হলে আমাকে আবার সেই কলিগদের সাথেই থাকা শুরু করতে হয়, কেননা বাসায় আমার বোন দুলাভাই আশায় ঠিকভাবে থাকার জায়গা হচ্ছিল না। এমন না যে আমি চাইলেও থাকতে পারতাম না, আমার জন্য আমার মা বোন দুলাভাই ভাবি কোনো রকম সমস্যার সম্মুখীন হোক সেটা চাইনি। মেসে আসা 2 দিনের মধ্যেই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমি সকালে গোসলের জন্য শাওয়ারে যাই এবং শাওয়ার চালু করতেই শাওয়ার থেকে তাজা রক্ত পড়তে শুরু করে। সাথে সাথে ওয়াশরুমের দরজা খুলে বাইরে যেতে চেষ্টা করি, কিন্তু দরজা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। ভয়ে আমি দরজা ধাক্কাতে শুরু করি। অনেক জোরে ধাক্কানোর পরেও কেউ মনে হয় কিছুই শুনতে পাচ্ছিল না। শুনতে পেলে তাদের তো আসার কথা। ধীরে ধীরে শাওয়ার থেকে ঝরে পড়া রক্তের লেভেল বাড়তে থাকে, পানির সিঙ্ক দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু মনে হচ্ছিল সিঙ্ক কোনোভাবে হয়তো বন্ধ হয়ে গেছে। দরজার ফাঁক ফোকর দিয়েও যেন এক ফোঁটা রক্ত বাইরে বের হচ্ছিল না। পা দিয়ে পানির সিঙ্কে আঘাত করি, যেন তা বন্ধ হয়ে থাকলেও খুলে যায়, কিন্তু কোনো লাভ হয় না। রক্ত উপরে উঠতে থাকে, আমার কোমর পর্যন্ত চলে আসে। এমন সময় আমার কলিগটা দরজা ধাক্কাতে থাকে। 30-40 মিনিট যাবৎ আমি ওয়াশরুমে কি করছি, কোনো সারা শব্দ নাই কেন। পরবর্তীতে জানতে পারি তাদের কোনো কথারই নাকি আমি উত্তর দেইনি। এরপর তারা বিচলিত হয়ে বাইরে থেকে ধাক্কাধাক্কি শুরু করে। দরজা খুলে তারা দেখে আমার সারা গায়ে রক্ত লেগে আছে, কিন্তু ওয়াশরুমের কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। তারা ভয় পায়। তারা আমাকে বলে আমি ওয়াশরুমে আসার পর কোনো সারা শব্দ না পেয়ে তারা বাইরে থেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং তারা দরজা ধাক্কা দেয় এবং তারা আমার রক্ত দেখে সন্দেহ প্রকাশ করে। তারা অনেকবার আমার ক্ষতস্থান দেখতে চাইলেও আমি দেখাইনি। কিভাবে দেখাবো? আমি যে মিথ্যা বলছি। আমি বলেছিলাম ওদের আমার আঘাত লেগেছে। সত্যটা বলার সাহস আমার ছিল না। মিথ্যা বলাটাই সহজ মনে হয়েছিল আমার কাছে। আমি তাদেরকে ভয় পেতে আমাকে নিয়ে চিন্তা করতে বারণ করি। বাড়িওয়ালাকেও কিছু জানাতে নিষেধ করি। আমার কথা মেনে নেয় ওরা। কোনোভাবে সামলে নিয়ে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হয়েছিলাম। সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম আমি সক্ষম হয়েছি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমার সাথেই আমার হেল্পার থাকতো, আর হেল্পার হয়তো আমার কথা শুনে নিজের চোখে দেখা এই সব কিছুকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে পারছিল না। আর তাই সে আমাকে একান্তে ডেকে নিয়ে বলে, ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে 2টা কথা বলি। আমার মন বলছে এটা কোনো সমস্যা আছে। আজ যা দেখলাম তার সাথে আপনার কথা বলার মিল খুঁজে পেতে আবার কষ্ট হচ্ছে। আপনার হাত কাটেনি, আমি জানি। আমি লক্ষ্য করেছি আপনি এখানে আসার পর থেকে আমি খেয়াল করেছি আপনার রুমটা সারাদিন কেমন যেন অন্ধকার থাকে। বাইরে ল্যাম্পপোস্টের আলোতেও রুমের উজ্জ্বলতা পারে না। আপনার পেছনে আমি কালো ছায়াও খেয়াল করেছি, মানবাকৃতির ছায়াগুলো কেমন যেন বদলে বদলে যায়, কালো ধোয়ার মতো। আরও একটি ব্যাপার আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আপনি এই মেসে আসার পর কখনোই নিজ হাতে বাজার লেখেননি। সবসময় আমাকে দিয়ে লিখিয়েছেন। এটা কি আসলেই স্বাভাবিক? মেসের হিসেব পাতিও কখনো করেননি। এর কারণ কি? আপনি আমাদেরকে সত্যি কথা বলছেন না ভাই। বাকিদের কথা আমি জানি না, তবে আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি আমার কাছে সবকিছু খুলে বললে সেটা শুধুমাত্র আমার আর আপনার মধ্যেই থাকবে। অনেকদিন আগে থেকেই বলবো বলবো করছিলাম, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। আমার হেল্পারের কথা শুনে আমি দোধরায় পড়ে যাই। তাকে কি আমার সব কিছু বলা উচিত নাকি অনুচিত আমি কিছু নির্ধারণ করতে পারছিলাম না। তাকে বেশ কয়েকবার ভুজুং ভাজুং দিয়েও লাভ হয়নি। অবশেষে আমাকে তার কাছে হার মানতে হলো। আসলে কিছু মানুষ আছে যাদেরকে বিশ্বাস করতে এমনিতেই মন চায়, তারা আসলেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আমার এই হেল্পার ছিল তেমনই একজন মানুষ।
সব কিছু খুলে বলি তাকে। আমার মায়ের সমস্যা শুরু হওয়া থেকে পাকিস্তানে বড় হওয়া, দেশে ফিরে আসা, সবই তাকে জানাই এবং এসব কারোর সাথে শেয়ার করতে নিষেধ করে দেয়। সেও আমাকে কথা দেয় এসব অন্য কারো কাছে কখনোই পৌঁছাবে না। সে আমাকে বলে সে নাকি আমার জন্য এক পরিচিত হুজুরের সন্ধান দেবে এবং রাতে আমাকে একা ঘুমাতে নিষেধ করে। সে রুমেই থাকতে শুরু করে এই বলে যে আমাকে বড় ভাই মনে করে। বড় ভাইয়ের এই অবস্থায় সে কখনোই তাকে একা রেখে যেতে পারে না। আসলে আমার হেল্পার অনেকটাই অনাথ টাইপের ছিল। ওর বড় ভাই ছিল কিন্তু ওর তেমন কোনো খোঁজ খবর নিত না। আমিও তাকে আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম। যথারীতি সে আমার রুমেই থাকতে শুরু করলো। বেশ কয়েকদিন যাবৎ সে আমার সাথেই থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। এত কিছুর পরেও আমি কোনো ধরনের কোনো সমস্যা না হওয়াটাকে সন্দেহজনক মনে করছিলাম। আমি আমার হেল্পারকে বারবার জিজ্ঞেস করি আসলেই তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সে আমাকে বারবার বলে ঠিক আছে, কিন্তু সে মিথ্যা বলছিল। সমস্যা তার সাথে হচ্ছিল যা সে আমার কাছ থেকে গোপন করে গেছে। আমার সাথে থাকার সময় প্রতিদিনই সে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। সে আমাকে বলে স্বপ্নে কালো একটি ধোয়ার কুণ্ডলি পাকানো ছায়া তার সামনে আসে এবং তারপরে সে তাকে চলে যেতে বলে, ভালো চাইলে, জীবন বাঁচাতে চাইলে সাবধান হতে বলে। আমি তার কথা শুনে তার উপর বেশ রাগান্বিত হই, কেননা সে আমাকে সব আগে বললে তার সমস্যা বাড়ার আগে আমি তাকে আলাদা করে দিতাম তার ভালোর জন্যই। কিন্তু আমার কথা ভাবতে গিয়ে সে নিজের বিপদ ডেকে এনেছে। আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি। তাকে আমি বেশ বকাঝকা করি আর আলাদা থাকতে বলি, কিন্তু সে যেন একেবারে নাছোড়বান্দা। তার সাথে আমি আর পেরে উঠলাম না। কিন্তু তাকে আমি সাফ জানিয়ে দিলাম এরপর এমন কোনো স্বপ্ন আর একবার দেখলেই আমার রুম থেকে সে যেন স্বেচ্ছায় বের হয়ে যায়। সে আমার কথায় রাজি হয়ে যায়। শেষ রাত সে আমার সাথে থেকেছিল। সে রাতে কোনো স্বপ্ন দেখেনি, শুধুমাত্র একটি আওয়াজ 3 বার তার কানে ভেসে এসেছিল। আওয়াজ বলছিল, তোর সব থেকে প্রিয় জিনিসটা তোর কাছ থেকে নিলাম, কেড়ে নিলাম। আস্তে আস্তে আওয়াজটার তীব্রতা কমতে থাকে, বাতাসের সাথে বিলীন হয়ে যায়। ভয়ে সে ঘুম থেকে জেগে ওঠে, আমাকে স্বপ্নের কথা জানায়। আমি বেশ বিচলিত হয়ে পড়ি, কেননা তার কোনো ক্ষতি হলে সেটার দায়ী আমি থাকব। ফজরের ওয়াক্তের কয়েক মিনিট বাকি ছিল। আমিও সে উঁচু করে মসজিদে চলে যাই সালাত আদায়ের জন্য। মসজিদে যেতে যেতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কোন জিনিসটা তুই সব থেকে প্রিয় বলে মনে করিস? উত্তরে সে আমাকে বলে, গত বছর আমি নিজের রক্ত পানি করা টাকা দিয়ে 3টি ষাঁড় গরু কিনি 2023 সালের কুরবানি ঈদে বিক্রির জন্য। আমি নিজেই তাদেরকে লালন পালন করি। এখানে আসার আগে বাড়িতে আমার পরিচিত একজন লোক রেখেছিলাম যে কিনা আমার অতি আদরের 3টা গরুর দেখাশোনা করে। আমিও মাঝে মধ্যে বাড়িতে গেলে নিজেই ওদের দেখাশোনা করি। ওরাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি তাকে কোনো কিছু বলার ভাষা পাই না। মসজিদে প্রবেশ করে নামাজ শেষ করে বের হয়ে যাই। বের হতে তাকে বাড়িতে ফোন করতে বলি। সে তার বড় ভাইকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তারপর তার বাড়ির কাছে এক বোনকেও ফোন করে, তিনিও ফোন রিসিভ করেন না। আমি আমার ভাইয়াকে ফোন করে সব ঘটনা জানাই। ভাইয়া আমাকে অভয় দিয়ে বলেন, যা হবার হবে পরে দেখা যাবে। বাসায় ফিরে সেদিন ঘুমাতে পারলাম না। আনুমানিক 7টায় আমার হেল্পারের ভাই তাকে ফোন করে জরুরি ভিত্তিতে বাড়িতে যেতে বলে। ভাইয়ের কথা শুনে সে খারাপ একটা কিছু আন্দাজ করে কান্নাকাটি শুরু করে দেয়। আমি তাকে শক্ত হতে বলি। আমার নিজের কাছে থাকা 1000 টাকার একটি নোট তার হাতে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। সেদিন আর ডিউটিতে যায়নি। চিন্তা হচ্ছিল হেল্পারের জন্য। বিকাল 4টার পর সে আমাকে ফোন করে। ফোনের ওই পাশ থেকে আমি বুক ফাটা কান্না আর আর্তনাদ শুনতে পাই। আমার স্বপ্ন শেষ ভাইজান, আমার স্বপ্ন শেষ। আমার আদরের 3টা গরু আমার সামনেই মরে পড়ে আছে। এই দৃশ্য আমি কিভাবে সহ্য করব ভাইজান, কিভাবে সহ্য করব? আমার গরুগুলো কোথায় গেল? তার আর্তনাদ শুনে আমার চোখে পানি চলে আসে। কান্না থামানোর অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ। আমার জন্যই আজ ওর আদরের 3টি গরু দুনিয়াতে নেই। আমি ওর সাথে কথা শেষ করে সাথে সাথে আমার ভাই আর আমার মাকে ফোন করে সব জানাই। আমার মা আমার ভাইয়ার সাথে কথা বলবেন বলে জানান আর আমাকে নিশ্চিত করেন কোনো কিছু চিন্তা না করতে। দেখতে দেখতে দিন কেটে যায়। আমি আমার হেল্পারের কোনো খোঁজ পাচ্ছি না, তার ফোনটাও বন্ধ।
এভাবে 10 দিনের মতো পার হয়ে যায়, তার কোনো খোঁজ নেই। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম ওই সময়। নতুন করে আবার কোনো বিপদ হলো কিনা এই ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। প্রায় 12-14 দিন পর সে কাজে ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ। আমাকে দেখেই সে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্না সেদিন অনেকেই দেখেছিল তার, আমিও কেঁদেছিলাম। আমি তাকে শান্ত করার সাথে সাথে আমার বাসায় নিয়ে যাই, কেননা আম্মু ওর সাথে দেখা করতে চেয়েছিল। বাসায় এসে তাকে খাইয়ে দাইয়ে আম্মু তার হাতে টাকা তুলে দেন। টাকার পরিমাণটা আমি উল্লেখ করতে চাচ্ছি না, কেননা মানুষের রক্ত পানি করা টাকার পরিমাণ কোনো সংখ্যা দিয়ে বিচার করা যায় না, প্রকাশ্য করা যায় না। সে এই টাকা কিছুতেই নিতে রাজি হচ্ছিল না। আমার আম্মু তাকে ধমক দিয়ে বলেন সে আমার ছোট ভাইয়ের মতো আর আমার আম্মুর সন্তানের মতো। সন্তানের বিপদে মা এগিয়ে আসবে না তো কে আসবে? আমার আম্মু কথা শুনে সে টাকাটা নেয় এবং সেদিনের পর থেকে আমি তাকে আমার থেকে আলাদা করে দেই। আমি চাচ্ছিলাম না আমার জন্য নতুন করে কোনো কিছু সমস্যার সৃষ্টি হোক। আমার হেল্পার আমাকে বলেছিল সে আর এই দেশে থাকবে না। আমিও তাকে যথাযথ সাহায্য করি তার বিদেশ যাওয়ার ব্যাপারে। ভিসা আসাটাই শুধু বাকি ছিল। ভিসা পেলেই তাকে অন্য কোনো দেশে পাড়ি জমাতে বলি, আসলে যা তারই ব্যক্তিগত ইচ্ছা ছিল। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। আল্লাহ তাআলা আসলেই এই মাসে রহমত দান করেন। তারই ফলস্বরূপ 1 মাস আমার পরিবারের সাথে কোনো সমস্যা হয়নি। এই সময়টুকু এতটাই ভালো গিয়েছিল যে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পর্যন্ত ভুলতে বসেছিলাম। রমজানের ঈদের পরেই ছোটোখাটো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। আমার মা অসুস্থ হয়ে পড়লেন। ওনার শরীরে বেশিরভাগ সময় জ্বর, ওনার মুখে কোনো রুচি নেই, একেবারেই খেতে চান না, আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকেন। মা এছাড়াও রান্না করা খাবার খেতে পারছিলেন না, আমরা কেউই খেতে পারছিলাম না। খাবার রান্না করে চেখে দেখলে খাবার ঠিক পাওয়া যায়, কিন্তু দুপুরে খেতে গেলে দেখা যায় খাবারের সমস্যা, গরুর মাংসের সমস্যা বেশি হতো। খাবারে হঠাৎ করেই লবণের পরিমাণ বেড়ে যেত, এছাড়াও মরিচের পরিমাণ বা মশলাপাতির পরিমাণ বেড়ে যেত। যাই হোক, সেদিন আমার চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমার বাসার সদর দরজা দিয়ে একটা কালো বিড়াল প্রবেশ করে। এখানে অবাক করার মতো কিছুই ছিল না, তাই না? কিন্তু না, এখানে অবাক করার মতো ঘটনাটি ঘটে। সদর দরজা বন্ধ করার পরও বিড়ালটি দরজা ভেদ করে যেন বাড়ির ভেতরে প্রবেশ করে। আমাদের কাউকে কোনো প্রকার ভয়ও পেল না। মাছ মুখে করে নিয়ে আবার দরজা দিয়ে চলে গেল। এই সম্পূর্ণ সময় সদর দরজাটি বন্ধই ছিল। এই ঘটনা আমি একা দেখে থাকলে মনের ভুলই ধরে নিতাম, কিন্তু সেটি হলো না। আমার মা, ভাবি, ভাই সবাই দেখেছেন এই ঘটনা। দিন দিন এসব ঘটনা বেড়েই চলেছিল। কোনো উপায়ন্তর না দেখে আমার দাদাকে সব জানানো হয়। দাদা কিছু একটা করবেন বলে আশ্বাস দেন। হয়তো তিনি কিছু করেছিলেন, কেননা ওনার সাথে কথা বলার পর প্রায় 2 থেকে 3 মাস তেমন কোনো সমস্যা ছিল না। আমার দাদা এমনিতেও বৃদ্ধ মানুষ ছিলেন, তিনি বেশ দৌড়ঝাঁপ করতে পারতেন না। সেজন্যই আমার দাদা আমার এক কাকাকে হুজুরের খোঁজের দায়িত্ব দিয়েছিলেন। আমার কাকা অনেক খোঁজাখুঁজি করেন, অনেকের খোঁজও পান, কিন্তু বর্তমান দুনিয়াতে যে পরিস্থিতি সেটা আমাদের সকলেরই জানা। মানুষ শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। এই দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যার প্রেক্ষিতে অনেকের সাথেই আমাদের পরিচয় হয়, কিন্তু বিশ্বাস করা যায় এমন মানুষের সংখ্যায় ছিল নগণ্য। বেশিরভাগ কবিরাজি আসলে টাকার দাবি করে এবং টাকা খরচ করে প্রতারণার শিকারও হয়েছি আমরা। এভাবে চলতে থাকে আমাদের আর্থিক অনটন। আর্থিক দিক থেকে আমরা আরও দুর্বল হয়ে পড়ি। এর পেছনে কারণগুলো স্বাভাবিকভাবেই আমাদের বলার মতন ছিল। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমাদের গ্রামের বাড়িতে থাকায় আমার বাবা এবং আমার নামে যে জমিগুলো ছিল সেগুলো আমরা অনেকের কাছে লিজ দিয়েছিলাম। যারা জমি লিজ নিয়েছিল তারা সেখানে ধান সহ অনেক ফসল চাষ করতেন, কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারা ঘরে আসানুরূপ ফসল তুলতে পারছেন না। ফসলে হঠাৎ করে নানা প্রকারের নাম না জানা পোকা দেখা দিতে শুরু করে। এরকম নানান ধরনের সমস্যা হয়। কখনো জমিতে লাঙল দিয়ে ফসল মারিয়ে দেওয়া হয়। আবার গ্রাম থেকে একটু দূরে শহরে আমাদের একটি মোটামুটি বড় পাকা ভবন ছিল, যা কিছুদিন আগেও একটি মার্কেটের অংশ ছিল। সেই ভবনে যারা ভাড়া নিয়েছিলেন তাদের ব্যবসাও ফুট করে খারাপের দিকে যায়। ঈদের সময়ও তাদের বেচা বিক্রি কম হয় এবং সমস্যা চলতেই থাকে। জমি দোকান ছেড়ে আমাদের কাছে ভাড়ার অর্ধেক টাকা ফেরত চান তারা। প্রায় 22 লাখের মতো গচ্ছিত হয়েছিল আমাদের ওই লিজ এবং দোকানের ভাড়া হিসেবে। এই টাকা তো আর রেখে দেওয়ার কিছু ছিল না। দোকান ভাড়া, লিজের টাকা পেয়ে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল।
কে জানতো এই টাকা লিজ একদিন ফেরত আসবে। 11 লাখের মতন টাকা আমাদের ফেরত দিতে হয়। এই টাকা ফেরত দেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। আমার ভাইয়াকে সব জানানো হয়। ভাইয়া আমার মায়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে, আমার মাকে জানায় তাই বলে অপমান করে। আমার বাবা আজ বেঁচে থাকলে এই কথাগুলো শুনতে হয়েছে আমার মাকে। তবুও আমাদের নিজের সন্তানের মুখ চিন্তা করে সে থাকে। এবং আমি চাকরি করতাম, বেতন ছিল মাত্র 20,000 টাকা। আমার নিজের খরচ চালানোর পর বাকি টাকাটা আমি আমার মায়ের হাতেই তুলে দিতাম। কিন্তু সেই টাকা তো আর 10 লাখ টাকার ঘাটতি পূরণে পর্যাপ্ত নয়। ভাইয়ার ব্যাপার দাদাকে জানানোর পর আমাদের দাদাও বেশ অবাক হন। তিনি ভাইয়ার সাথে কোনো প্রকার তর্কে যেতে নিষেধ করেন। আমার দাদা নিজে কিছুদিন কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন, কেননা চেয়েছিলেন বৃদ্ধ বয়স যেন ওনার সন্তানদের বোঝা মনে না হয়। এই সম্পত্তি আমার বড় 2 কাকা কিছুতেই নিতে রাজি না। আমার দাদা এই জন্য এই সিদ্ধান্ত নেন যে ওনারা আমার দাদার সাথে মারাত্মক বাজে ব্যবহার করেন, আমার মাকে নিয়েও কটু কথা বলেন এবং এই সম্পত্তির সমান ভাগিদার হওয়ার জন্য ওনারা যা যাই করুক না কেন এক পর্যায়ে এটাও বলেন এই সম্পত্তির ভাগ না পেলে জীবনের সমস্যার কথা গ্রামের সবাইকে জানাবো, ঢোল পিটিয়ে গ্রামের সবাইকে জানাবো। আমার দাদা এই কথা শুনে চুপ হয়ে যান। তিনি কি করবেন বুঝতে পারেন না। মান সম্মানের ভয়। আমার দাদার অকাল মৃত্যুতে দুর্ঘটনা বলে জানানো হয়। তিনি একটা দুর্ঘটনা করে মারা যান এবং কোনোভাবেই তার মৃত্যুটা কেন ঘটেছে সেটা সলভ হচ্ছিল না। এসব ব্যাপার আমার ছোট কাকা চুপচাপ লক্ষ্য করেন। তিনি কিছুটা অন্যরকম মানুষ ছিলেন। তিনি আমার বাবাকে বেশ ভালোবাসতেন, আমাকেও অনেক আদর করতেন। আর তাই ওনারা যখন বারবার নিষেধ করছিলেন তখন আমার কাকা বলেন, আরে আমি তো এমনি টাকাটা দিচ্ছি না, ধার হিসেবে দিচ্ছি, সময় মতো ফেরত দিয়ে দিন। সব দিক বিবেচনা করে ছোট কাকার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা ধার চাই। আর বাকি টাকা আমার মায়ের গয়নাগাটি বিক্রি করে ছোটখাটো কোনো একটা ধার দেনা করে জোগাড়ের চেষ্টা করব বলে জানাই। আমার কাকা এতে রাজি হন না। তিনি জমি বিক্রি করে আমাদেরকে 10 লাখ টাকা দেন, যা একটি চুক্তিপত্রের কাজে লিপিবদ্ধ করা হয়েছিল। টাকা পাওয়ার সাথে সাথে দোকানদারদের আর জমি লিজ নেওয়া ব্যক্তিবর্গকে ওনাদের টাকা ফেরত দেই। অবশেষে এই সমস্যা থেকে মুক্তি পাই। দিন পার হতে থাকে কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এবারে কোনো সমস্যা হবে না এমন কিছু আমি ভাবিনি, কেননা প্রতিবার সমস্যা হবে না ভেবে এসেছি আর ভুল প্রমাণিত হয়েছি। তাই এবার মন থেকে আর সায় পেলাম না। এভাবে চলতে চলতে একদিন আমার ছোট চাচা আমার মাকে ফোন দেন, ওনার সাথে কথা বলেন এবং বেশ চিন্তিত হয়ে পড়েন। আমার মাকে তিনি বলেন, গ্রামে আসবেন না? অনেকদিন তো হলো, একটিবার এসে আমাদের সাথে দেখা করে যান। কখন কি হয় না হয় কেউ তো জানে না, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। চলে আসুন। কাকার এই কথাগুলো আর যাই হোক ভালো কিছুর ইঙ্গিত ছিল। আমি নিজেও আগে বলেছি আমার গ্রামে যাবার সময় নদী পার হতে হয় আমাদের, এবং সেজন্য এক প্রকার নিষেধ ছিল। তবুও গ্রামে যাবার সিদ্ধান্ত নেই। সময়টা ছিল 2023-এর রমজান মাস, ঈদের ছুটির দিন। এবারে বাড়িতে আসার পর আমাদের 3 জনেরা তেমন কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন ঘটনার দিকে শেষের দিকে যাচ্ছে, হয়তোবা ঘটনাটি শেষ, কিন্তু এখনও আরও কিছু বাকি আছে। বাকি অংশ পরের এপিসোডে দেব বলে ভাবছি। কিন্তু ঘটনা যত বড়ই হোক না কেন আপনাদেরকে অপেক্ষা করানোটা আমার পক্ষে সম্ভব নয়, আর তাই পরবর্তী অংশ লিখে দিচ্ছি। বাড়িতে যাবার পর কোনো সমস্যা না হলে আমার দাদা আমার কাকাকে অসুস্থ অবস্থায় দেখেছিলাম। সবার সাথে দেখা করে আমি বাড়ি থেকে আমার কর্মস্থলে চলে আসি। আমি এসে কাজে ব্যস্ত হয়ে পড়ি। সুন্দরভাবে সময় কাটছিল। হঠাৎ জুন মাসের 2য় সপ্তাহের কোনো একদিন জানতে পারি আমার মা নাকি জুনের 1 তারিখ থেকে বেশ অসুস্থ। আমার মা ঠিকমতো খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, শরীরে কোনো বল পাচ্ছেন না, প্রায় শয্যাশায়ী। আমি এসব জেনে আমার বোন আর ভাবির ওপরে কিছুটা মনক্ষুণ্ণই হই, কারণ আমার মায়ের অসুস্থতার খবর আমাকে দেয়া হয়নি। আমি আমার মাকে চট্টগ্রাম মেডিকেলে নেবার সিদ্ধান্ত নিই। চট্টগ্রামে নেবার পর ডাক্তাররা দেখে অনেকগুলো টেস্ট করতে দেন। আমার কাছে যা টাকা ছিল প্রায় সবই ফুরিয়ে যায়। অনেক ধার দেনাও করতে হয়েছে আমাকে। এক পর্যায়ে আর কোনো উপায় না পেয়ে আমি আমার মামার কাছ থেকে 10,000 টাকা ধার নেই আম্মুর চিকিৎসা চালানোর জন্য। আম্মুকে হাসপাতালে রেখেই আমি আমার চাকরির ডিউটি করতাম। ডিউটি থেকে অফিস, আবার ডিউটিতে যাওয়া, এভাবেই আমার জীবন কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু নিজের মায়ের জন্য আমি কোনো কিছুর পরোয়া করিনি। আমার মায়ের সাথে আমার বোন দুলাভাইও ছিলেন, তাই তেমন একটা সমস্যাও আমাকে পোহাতে হয়নি। ওনারা বেশ কষ্ট করেছেন, যা আমি নিজের চোখে দেখেছি।
আমার মাকে মোট 5টি টেস্ট করতে দেওয়া হয়েছিল। টেস্টের রিপোর্ট আনার পর ডাক্তার কোনো সমস্যাই খুঁজে পান না, কেননা সকল রিপোর্ট ছিল একেবারে স্বাভাবিক। আমার মায়ের শরীর দুর্বল থাকায় হাসপাতাল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়নি, দিন রাত ওনাকে স্যালাইন দিয়ে রাখা হয়। এদিকে আমার দুলাভাই রাজশাহী থেকে চট্টগ্রামে এসে নিজের ব্যবসা দাঁড় করাতে শুরু করে এবং কোনো অভিযোগ না করে নিষ্ঠার সাথে নিজের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার বোন একা হাতে সব সামলাতে পারবে না, আর তাই আমি পুনরায় আমার চাকরির অধ্যায়ের ইতি টেনে আমার মায়ের দেখাশোনার সিদ্ধান্ত নেই। এভাবে দিনকাল চলছিল। হঠাৎ একদিন আমার ফুপু আমার মাকে ফোন দিয়ে বলেন, দাদা আর ছোট কাকা গুরুতর অসুস্থ, ওনারা নাকি রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। কিন্তু এত জলদি উনি গুরুতর অসুস্থ হয়ে পড়বেন তা ভাবিনি। রাজশাহী মেডিকেলে যাবার জন্য টিকিট কাটি, সেখান থেকে বাড়িতে যাবার সিদ্ধান্ত নেই। আমি আমার বোন, আমার ছোট ভাগ্নিকে সাথে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। রওনা হবার পর যমুনা সেতু পার হতে বেশ সময় লাগছিল। বাসে ওঠার আগে হুজুরের সাথে ফোনে কথা বলে নেই। তিনি আমাদেরকে কিছু আমল দেন আর দোয়া পড়তে বলেন। ভয়ে ভয়ে যাত্রা শুরু করেছি। যমুনা সেতুর কাছে এসে গাড়ি যেন কেমন স্লো হয়ে যায়। আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। আমি গাড়িতে গিয়েছিলাম সেটা নাম বললে সবাই চিনবেন এবং বাংলাদেশের খুব বিখ্যাত একটি কোম্পানি। যাই হোক, আসল ঘটনায় আসি। আসলে হঠাৎ করেই বাতাস ভারী হয়ে আসে। আমি দেখতে পাচ্ছিলাম গাড়িটি পানির অতলে তলিয়ে যাচ্ছে। গাড়ি স্টার্ট নেওয়ার পরেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। কিন্তু যমুনা সেতুতে গাড়ি চলছিল যেটা অপেক্ষাকৃত ধীর গতিতে, আমি আগেই বলেছি, এবং আস্তে আস্তে মনে হচ্ছিল একটা সময় সেটা পানির অতলে তলিয়ে যাচ্ছে। আমি ছটফট করছি। আসলে কি আমি জ্ঞান হারিয়েছি? জানি না। তীব্র ভয় সন্ত্রস্ত অবস্থায় দোয়া পড়তে থাকি নিজের মনে। সেতু পার হলে টোল সেন্টার অতিক্রম করার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ একটি বিকট শব্দে আশেপাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পেছন থেকে একটি ট্রাক এসে আমাদের ধাক্কা মারে। ড্রাইভার কোনো রকম বাসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে তিনি বলেন, আপনাদের বাস নাকি কোনো প্রকার ইন্ডিকেটার ছাড়াই ডান দিকে, মানে যাই হোক, ওখানে একটা বাঘ বিতণ্ডা হয় এবং সেখানে ঝামেলা হয় এবং গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। গাড়ি চলতে চলতে সিরাজগঞ্জে এসে যাত্রা বিরতি দেওয়া হয়। আমি আমার আম্মুর দিকে তাকাই, ওনাকে ডাক দিই। ভেবেছিলাম উনি ঘুমাচ্ছিলেন, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরেও আম্মু ওঠেন না। বাসের ড্রাইভারের সাথে যোগাযোগ করি। বাসের হেল্পার বেশ ভালো মানুষ, তিনি আম্মুকে সিরাজগঞ্জ সিটি হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যাবার জন্য গাড়িটাও তিনি ঠিক করে দেন ওনার পরিচিত এক ড্রাইভারকে ফোন করে, এবং নাটোর হাসপাতালে আম্মুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আম্মুর জ্ঞান ফিরে এলে আমরা আর নাটোর থাকতে রাজি হয়নি। জায়গাটি ছিল একেবারেই আমাদের অচেনা। কোনো রকমে একটি মাইক্রো বাস ম্যানেজ করে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। সারা রাত জার্নি করার পর বাড়িতে এসে ঘুমিয়ে যাই। ইচ্ছা ছিল সেদিন সরাসরি রাজশাহী মেডিকেল যাব, কিন্তু আম্মুর অসুস্থতার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। সকাল থেকে উঠতেও দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি দাদা বাড়িতে যাই। দাদা বাড়িতে গিয়ে লক্ষ্য করি সবাই কেন জানি না আমাদেরকে এড়িয়ে চলছে। আমার বড় কাকি, সবাই, বাসার সবাই, এবং আমার বোনেরা হয়তো আমাকে তেমন ভালোভাবে চেনে না তাই এমন করছে, কিন্তু আমার ভাইয়েরা তো আমাকে চিনত। তারা কেন এমন করছে সেটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করতে থাকি। আমার ছোট ফুপু আমাকে বলেন আমার দাদা আর কাকা রাজশাহী মেডিকেলে। উনি ভেবেছিলেন আমি হয়তো এই ব্যাপারে জানি না, কিন্তু আমি তাদেরকে সব কিছু জানাই। যাই হোক, আমার মা আমাকে ছোট ফুপুর সাথে ফোনে কথা হবার পরপরই এই সমস্ত ব্যাপারে জানিয়েছিলেন। আর দেরি না করে আমি রাজশাহী মেডিকেলে চলে যাই আমার দাদা আর আমার কাকাকে দেখার জন্য। হাসপাতালে গিয়ে দেখি পাশাপাশি বেডে আমার দাদা আর কাকা শুয়ে আছেন। দাদা আমাকে দেখে কান্না জড়িত কণ্ঠে ইশারা করে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু পারছিলেন না। ওনার বাক শক্তি ছিল না বললেই চলে। ফুপুর কাছ থেকে জানতে পেরেছি আমার কাকা যখন আমাদের সাহায্য করতে জমি বিক্রি করেন, তার কিছুদিন পর প্রতি রাতে আমাদের বাড়ির সামনে একটা বিড়ালের ডাক শুনতে পান। বেশ কিছুদিন পর বিড়ালের কান্নার আওয়াজ শুনে বাইরে গিয়ে একটা কালো বিড়াল দেখতে পান। বাসায় এনে সবাইকে জানান এই কথা। পরদিন থেকেই ওনারা আর কোনো কথা বলতে পারেন না। দাদার কাকার মধ্যে দেখা হয় সন্ধ্যায়। নানা বাড়িতে ফিরে আসি আমি আমার মা আর আমার বোন, আমরা সবাই আমার নানা বাড়িতেই ছিলাম। দাদা বাড়িতে কেউ কোনোভাবে জন্মগ্রহণ করেনি। নানা বাড়িতে থাকাটাই ভালো মনে করেছিলাম আমরা। দাদা আর কাকাকে দেখে আসার দিনেই খবর আসে আমার দাদা আর ছোট কাকা দুনিয়ার মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। আমার দাদা আমার কাকাকে হারিয়ে একেবারে যেন আমি নিঃস্ব হয়ে যাই। 27 জুন
দুপুর 12টা ওনাদের জানাজা সম্পন্ন হয়। আমার দাদার কাকার মৃত্যুতে মাও বেশ ভেঙে পড়েন এবং নিয়তিকে মেনে নিতে হবে 27 তারিখ দাদার আর কাকার জানাজা শেষ হবার পর দাফনের কাজ শুরু হয়। সেদিন রাতে নানা বাড়িতে ফিরে না এসে দাদার বাড়িতে থেকে গেলাম। ভোরবেলায় হঠাৎ কারো আওয়াজ, জীবন, এই জীবন, এই উঠোনে একা কি করছিস? আমার সাথে ছাদে চল, ছাদে ছোট একটা বাগান করেছি, চল তোকে দেখিয়ে নিয়ে আসি। জীবন, এই জীবন। আমার জ্যাঠতো ভাইয়ের বউ বেশ হাস্যোজ্জ্বল মুখে সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ছাদে এসে দেখি আসলেই ভাবি সুন্দর একটি বাগান করেছেন। আমার নাম না জানা ফুলও সেখানে ফুটে আছে, তাদের সুবাসে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হঠাৎ ছাদের দরজা আটকানোর শব্দ পেয়ে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছেন। আরে, এসব কি করছেন আপনি? দরজা আটকাচ্ছেন কেন? আমার প্রশ্নের উত্তরে ভাবি বলেন, তোকে বলেছিলাম না আমি যা চাই আমাকে দে। কি দিবি না? মুক্তি পেয়ে গেছিস? ভাবির চোখের দিকে তাকিয়ে আমি দেখি যে ওনার চোখ রক্তবর্ণ, অন্ধকারে কেমন জলজল করছে। ভয় আমি ছাদের দরজা খুলে নিচে দৌড়ে চলে আসি। আমাকে নিচে আসতে দেখে আমার জ্যাঠাতো ভাই জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি কিছু বলার আগেই দেখি আমার ভাইয়ের পেছন পেছন আমার ভাবিও হাজির। তার মানে আমার ভাবি ছাদে ছিলেন না, ছাদে আমি অন্য কাউকে দেখেছি। আরেকটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি। আরে, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি, রাতে খাবে নাকি? এই সমস্ত ব্যাপার আমার কানে আসতো। আমার ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভাবি হয়তো ভেবেছিলেন আমি একাই ছাদে যাচ্ছি, কিন্তু ওনার সাথে যা ঘটেছে তা কাউকে বলা সম্ভব নয়। উঠোনে এসে আমি আর কাউকে ডাকিনি, আমি কিছু বললাম না, শরীর খারাপের বাহানা দিয়ে না খেয়ে চলে যেতে লাগলাম। রুমে যাবার সময় আমার ফুফাতো বোনের সাথে দেখা হয় এবং আমরা আমার কাকার বিছানায় বসে আছি এবং আলাপ করছি। হঠাৎ আমার ফুফাতো বোন খালি হাতে আমার রুমে আসে, এসে দরজা বন্ধ করে দেয় এবং আমি তার কথা শুনে বুঝতে পারি সেও পজেসড। আমি অনেক কিছু এর মধ্যে উপলব্ধি করতে পারি যে আমার কাজিন যার কথা বলছি তার উদ্দেশ্য ভালো না। আমি তার কথা শুনে অবাক এবং সে তার সাথে সম্পর্কের প্রস্তাব দেয়। সে আমাকে বলে একটা পর্যায়ে যখন আমি রিফিউজ করি তখন সে আমাকে বলে যে আমি নাকি তার সাথে বাজে ব্যবহার করছি এবং আমি হাজার খুঁজেও বুঝতে পারিনি যে আমি কীভাবে বাজে ব্যবহার করলাম। এসব ব্যাপার আমার মাকে জানানো বেশ জরুরি মনে হচ্ছিল এবং আমি আমার মাকে সব কিছু জানাই। আম্মুকে ডাকতে যাব এমন সময় আমার কাছে সে চলে আসে। এখানে উল্লেখ্য মায়ের শরীর বেশ ভালো ছিল না। যাই হোক, সে আমার সাথে কথা চালিয়ে যেতে থাকে এবং আমার খালাতো বোন বুঝতে পারি যে আমার সাথে এসব করছে হয়তো আমার খালাতো বোনের বেশে সে এসেছে, হয়তো এটি আমার খালাতো বোন নয়। তার সাথে কথা শেষ হবার আগে আমি দৌড়ে বাইরে চলে যাই এবং একটু দূরে একটা দোকানের বেঞ্চে এসে বসে পড়ি। দোকান থেকে পানি চেয়ে খেয়ে নিজে কিছুটা সামলে নেওয়ার জন্য চেষ্টা করি। হঠাৎ দেখি আমার মামা আমাকে ডাকছেন। উনি হয়তো কোনো কাজে রাস্তা দিয়ে ফিরছিলেন। যাই হোক, আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমি উত্তর দিয়েছিলাম। আর সেই উত্তরটি ছিল এরকম যে আমি সেই মাকে সব কিছু জানাই এবং আম্মু আমাকে জিজ্ঞাসা করেন আমি যা বলছি তা আসলে সত্যি কিনা, আমি সম্মতি দেই। তারপরেই আমি যেটা জানি সেটা হচ্ছে রাতে একা থাকতে ভয় পাচ্ছিলাম, তাই আমি আমার মামার সাথে ঘুমাতে যাই। আর সকালে নানা বাড়িতে আসেন, এসে আমাকে বলেন ওনার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এসছে। আমি সালাম দিই, আসসালামু আলাইকুম, আমরা আপনাদের সমস্যার কথা জানি। আপনার ছোট ছেলের সাথে কাল রাতে কিছু সমস্যা হয়েছে, আমরা এটাও জানি। আমরা আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। আমরা সর্বমোট 4 জন রয়েছি, আমাদেরকে কোনো হাদিয়া দিতে হবে না। যাই হোক, ফোনে কথা বলার পর রাজশাহীর হুজুর আব্দুল মুতালিবের সাথে কথা বলা হয়। তিনি কাউকে হয়তো কোনো ফোন নাম্বার দিয়েছিলেন। ওনার সাথে কথা বলা শেষ হলে আমার মা সব জানান। সেদিন ছিল 28 জুন, আজ বাদে কাল কুরবানির ঈদ। আম্মু চাইছিলেন না আমি এই সময় কোথাও যাই, তবুও আম্মুকে রেখে চলে যেতে হলো। আমার মামা কোনোভাবে আমাকে বাড়ি যেতে রাজি হচ্ছিলেন না, সুতরাং আমার মা আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে আমি যেন তাকে বলি যে আমি চাকরি সূত্রে বাইরে যাচ্ছি। যাই হোক, আমার ভাবি কষ্ট করছেন, আমার ভাইয়া কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন এবং প্রত্যেকের চেহারার দিকে তাকানো যায় এমন একটা অবস্থা। সেদিন আমার জ্যাঠাতো ভাইরাও আমার দাদা বাড়ি যাবার জন্য আমাকে বারবার অনুরোধ করছিল। ঈদের দিন বিকেলবেলা আমার বড় ভাই, আমার দাদা বাড়িতে সবাই, কিন্তু দাদা বাড়িতে গিয়ে দেখি কুরবানির কাজ তখনও সম্পূর্ণ হয়নি। একটু হাত লাগালাম, আজ সবাই আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। আগেরবার আমাকে এড়িয়ে চলছিল, এবার সবাই স্বাভাবিক আচরণ করছে। আমার ভাইয়ের ফোনে আম্মুর কল আসে, আম্মু ভাইয়াকে নানা বাড়িতে যেতে বলে, আমিও ভাইয়ার সাথে নানা বাড়িতে চলে আসি এবং আম্মু আমার ভাইয়াকে ফোন করে এবং ফোনে বাসায় যেতে যখন বলে তখন আমাকে কোথাও বসতে বলেন।
আম্মুর এমন কথা বলার কারণে আমি জিজ্ঞাসা করি রাগান্বিত হয়ে, এবং আম্মু আমাকে বলেন যে যা বলছে সেটাই কর, এত প্রশ্ন করিস না। আম্মুর কথা শুনে আমার বেশ মন খারাপ হয়। ওনার হাতে মোবাইলটা দিয়ে আমি বাড়িতে চলে যাই। রাত 1টার পর আমাকে ফোন করে বাড়িতে যেতে বলা হয়, এবং আমি বাড়িতে গেলে ভাইয়া আমার কাপড় চোপড় গুছিয়ে দিয়ে আমাকে বলেন কাল নাকি আমাকে চট্টগ্রাম চলে যেতে হবে। আমি ভাবছিলাম আম্মুও সাথে যাবেন, কিন্তু না, আমাকে একাই যেতে হবে বলে জানানো হয়। আমি এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি বেশ রাগারাগিও করি এসব নিয়ে। পরদিন অর্থাৎ 1 জুলাই আমাদের গ্রামের মসজিদের ইমাম আমাদের বাসায় আসেন। তিনি সাথে করে আরও 6 জন ছাত্র নিয়ে আসেন। উনি আমাকে বাইরে যেতে বলেন। আমি বাড়ির বাইরে গেলে তিনি বাড়ি বন্ধ করার কাজ করেন, এবং তিনি যেটা করেন সেটা যে উঠোনে দাঁড়িয়ে আজান দিতে শুরু করেন, এবং ভাইয়া ভেতর থেকে আমাকে জামা কাপড় এনে দিলে আমি প্রতিবেশীর বাড়িতে গিয়ে গোসল অজু করে ঘরে প্রবেশ করি। সেদিন সেই অপরিচিত 4 জন হুজুর আমার আম্মুকে ফোন করেছিলেন। ফোন করে জানান আমার বাড়িতে আসা নাকি একেবারেই ঠিক হয়নি, এই জন্য নাকি মূলত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। অবশেষে 2 তারিখ আমি চট্টগ্রাম চলে আসি। টিকিট পেতে সমস্যা হলেও কোনোভাবে ম্যানেজ করে চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামে আসার আগে ভাইয়া আমার সাথে বাস কাউন্টার পর্যন্ত আসে। কাউন্টারে এসে দেখি বাস ইতোমধ্যে চলে এসেছে, এবং আমি বাসে উঠে পড়ি। বাসে আসার সময় ভাইয়া বারবার সূরা ইয়াসিনের আয়াত পড়ার কথা বলে দিয়েছিলেন। এই কাজটি করার কথা আমাকে 4 জন হুজুরও বলেছিলেন। চট্টগ্রাম এসে আম্মুকে ফোন করি, জানতে পারি আমাকে বাড়ি থেকে দূরে পাঠানোর কারণ আমার ভাবি 3 মাসের গর্ভবতী। চট্টগ্রামে এসে একটি জুস বারে আমি চাকরি নেই, এবং কিছুদিন কেটে যায়। ওই 4 জন হুজুর মাঝখানে একদিন ফোন করেছিলেন। ফোনে ওনারা আশেপাশের মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আসার জন্য বলেছিলেন। মুয়াজ্জিন এলে ওনারা মুয়াজ্জিনের সাথে কথা বলেন। মুয়াজ্জিনকে কিছু তদবির শিখিয়ে দেওয়া হয়। তারপরে কিছু মিষ্টি এবং দেশি মোরগ আর একটা কালো পর্দা ও মোমবাতি নিয়ে আসার জন্য তাকে বলা হয়। সব কিছু জোগাড় হলে সেই 4 জন হুজুর জানান তদবিরে চলাকালীন সেই মোরগ যদি ছটফট করতে শুরু করে তখন ওনাকে আজান দিতে হবে। তদবির শুরু করার আগে হুজুর আমার আম্মুর মাঝে সেই কালো পর্দাটা ধরে রাখেন, এবং হুজুরের সামনে একটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, এবং আজান দেওয়া শুরু হয়। এবং আজানের পরে মোরগটিকার কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই কাজের পরে আম্মু একেবারে সুস্থ হয়ে যায়। ভাইয়া কথাগুলো শুনে আমি বেশ স্বস্তি অনুভব করছি, কেননা আমার মা অসুস্থ। এর মাঝে তিনি বেশ কিছু দোয়াও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। রাত 1টার দিকে তিনি আমাদের নক করেন, আর আজ আমাকে হঠাৎ করে সাবধানে থাকতে বলেন। আমি কারণ জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন কিছুই না। সেদিন রাতে কারেন্ট, গ্যাস, পানি কিছুই ছিল না। খাওয়া দাওয়া শেষ করে সেদিনও বেশ আমাদের বেগ পেতে হয়েছিল। নিত্যদিনের সমস্যা হয়ে ওঠে আমাদের নানান রকমের সমস্যা, গ্যাস, পানি ইত্যাদি। ধীরে ধীরে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। আমার মা আমাকে ফোন করতেন। কনফারেন্স কলের মধ্যে আমি আমার মায়ের ফোন রিসিভ করতাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলতেন, চিন্তা করতে বারণ করতেন, এবং বিলম্ব হলে উনি বেশ ক্ষিপ্ত হয়ে যেতেন। যে কোনো বিষয়ে বিলম্ব হলে আমার প্রতি তিনি কখনো বিরক্ত হন নাই। যদিও উনি একদিন ফোনে একটা দোয়া দেন যা ছিল অনেক বড়। মোবাইলে দেখে সেই দোয়া পড়া আমার জন্য কঠিন, তাই প্রিন্ট করে আনার কথা ভাবি। গিয়ে বাদ সাথে আরেক বিপত্তি, যে দোকানেই গিয়েছি আমার ফোন কানেক্ট করার পর দেখতে পাই আমার ফোনের মেমোরি একেবারেই খালি, কিছুতেই কিছু নেই। কিভাবে আমি প্রিন্ট করব তাও বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার কলিগকে দেওয়া প্রিন্টেড কপিগুলো আনাই। আমি দোয়াটি দিয়েছিলেন সেটা আমি নিজ হাতে সেই দোয়া লিখি এবং কাগজগুলো স্পর্শ না করে, তাই আমার কলিগদের দিয়ে সেটা প্রিন্ট করে নিয়ে আসি। যাই হোক, এবং এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে কতগুলো স্পষ্ট ছিল, কতগুলো ঝকঝকে ছিল। তোর জন্যই দাদা, কাকা, বাবা, তোকে সাহায্য করা সেই পরিবারের সবাইকে জীবন দিতে হয়েছে, আর মাত্র 2টি সন্তানের প্রয়োজন। এই বলে আমার গলা ছেড়ে দেয় সেই অবয়বটি, হঠাৎ করে ধরেছিল। আমি মেঝেতে গিয়ে পড়ি, বেশ ব্যথা পেয়ে যাই। পাশে তাকিয়ে দেখি আমার কলিগ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমাকে আর কিছুই করতে হলো না, 8 কপি আমার রুমের বিভিন্ন স্থানে আমি লাগিয়ে দেই। যাই হোক, রাতে আপুর সাথে কথা হয়। উনি আমাকে জানান দোয়া লেখার সময় ওনারও নাকি বেশ কিছু সমস্যা হয়েছে, এবং রাতে উনি ঘুমিয়ে যান। সকালে উঠে তিনি দেখেন যে মেসেজ চলে এসছে, এই ছেলেকে সাহায্য করে লাভ নেই, একে সাহায্য করতে হলে তুইও মরবি। আমি এসব কিছু বুঝতে পারছিলাম না, ঠিকমতো কি হচ্ছে সেটা কিছুই উপলব্ধি করতে পারছিলাম না। আবার সাথে সাথে সেই হুজুরের কথা বলানো হয়। হুজুরকে আমি সব কিছু খুলে বলি। এবারে আপুর কথাও আর গোপন করি না। ওনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি আপুকে কখনো দেখেছি কিনা। একজন মাদ্রাসার ছাত্রী এবং কোরআনের হাফেজ আমাকে জিজ্ঞেস করেন আমি কোনো বাজে স্বপ্ন দেখেছি কিনা, আমার কাছেও কেউ কিছু চাচ্ছে কিনা। আমি হ্যাঁ সূচক সম্মতি দেই। উনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতে থাকেন, এবং
কোনো ক্ষতি এই কারণে হয়তো তারা করতে পারছে না। এরপরে হুজুর যা বলেন তা আমি ওনাদের ভাষাতেই বলছি, তোমার সাথে যে রক্ষাকারী জিন ছিল, যে পাকিস্তানে রয়ে গেছে, তারা যদি থাকতো তাহলে এত সমস্যা হতো না। যাই হোক, নামাজের সময় তোমরা চলে এসে ভুল করেছো, এমনটা না করলে তোমার বাবা হয়তো মারা যেত না। ওনার বাকবিতণ্ডার জড়িয়ে ইফরিত ক্ষুব্ধ হয়ে তার দলবল নিয়ে পাকিস্তানে থাকা তোমার আত্মীয়দের মারার উদ্দেশ্যে রওনা হয়। এই ব্যাপারে তোমার রক্ষাকারী জিন জানতে পেরে সেখানে যায় কী হয়েছে সেটা দেখতে, এবং তারা ইফরিতকে বন্দি করে ফেলে। আচ্ছা, বুঝিয়ে বলছি, রক্ষাকারী জিন যে রুমে ইফরিতের সাথে মোকাবেলা করতে গিয়েছিল সেই রুমে প্রবেশ করার পরে ইফরিত তার সক্ষমতা প্রয়োগ করে এবং সেই রূপ থেকে বের হবার পর জিন আয়না দিয়ে একটি কালো কারাগার তৈরি করে। জিন পাঠিয়ে এসব তথ্য আমরা পেয়েছি এবং জিনকে মুক্ত করার চিন্তা ভাবনা করেছি। আমাদের জিনদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তারা চেষ্টা করবে বলেছে, কিন্তু বিনিময়ে 5 কেজি মিষ্টি দিতে হবে। এগুলো ছিল হুজুরদের কথা। ওনাদের কথা মতো মিষ্টি নিয়ে আসা হয় এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইফরিত জীবনের মূল লক্ষ্য ছিলাম আমি আর আমার বড় ভাই। আমার বড় ভাইকে ব্যবহার না করতে পারে, তারা আমাকে ব্যবহার করেছে। যে হুজুর পিতলের গ্লাসে পানি খেয়েছিলেন আমাদের বাসায় এসে কোনো একবার, তিনি ইফরিতকে হাজির করতে সক্ষম হয়েছিলেন, যা আর কেউ কখনো পারেনি, হয়তো ভবিষ্যতেও পারবে না। এই জন্য এখন পর্যন্ত আমাদের সাথে অন্য কোনো হুজুর ইফরিতকে হাজির করতে পারেনি। ঘটনার শুরুতে দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম, সেটার উত্তর এখানেই ঘটনাতে আছে। উত্তরটি হলো, আমরা জানতে পেরেছিলাম ইফরিতের সেই শাগরেদদের মাধ্যমেই, যেহেতু একবার মা জিনের কুনজরে পড়েছিলেন। আমি ঘটনাটি প্রথমবার যেভাবে শেষ করেছিলাম, দ্বিতীয়বারও সেভাবে শেষ করলাম। অমীমাংসিত অবস্থায় সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমার এই শেষ থেকে শুরু পুনরায় আবারও শুরু থেকে শেষ নাম ধারণ করে ফিরে আসা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন বলে সিফাত তার ঘটনা শেষ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত, অনেক লম্বা একটা স্টোরি দিয়েছো তুমি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাব আজকে, যদি সময় থাকে তাহলে পরের ঘটনায়, না হলে এটা দিয়ে হয়তো শেষ করবো। আচ্ছা, আমরা পরের ঘটনায় চলে যাই, আমাদের সাথেই থাকো।